আজকের যে সেশনটা আমরা শুরু করব তার প্রথম প্রশ্ন একটা খুব পরিচিত প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। আমি যে প্রশ্নগুলো এখানে বেছেছি সেগুলো ম্যাক্সিমাম কেন প্রায় সবকটাই ডাব্লিউবিসিএস প্রিলিমসে কোনো না কোনো বছর এসছে। এই কোয়েশ্চেনটা দেখো, স্যান্ড্রোকোটাস বা স্যান্ডোকোটাস এই দুটো নামই পাওয়া যাচ্ছে। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে স্যান্ড্রো, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে স্যান্ডো। বা স্যান্ড্রোকোটাস বা স্যান্ড্রোকোটাস বলতে আমরা কাকে বুঝি? ওকে, স্যান্ড্রোকোটাস আর স্যান্ড্রোকোটাসকে চারটে অপশান দেওয়া রয়েছে: বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য আর বৃহদ্রথ। তো এই যে চারটে অপশানের মধ্যে আমরা জানি স্যান্ড্রোকোটাস বলতে বোঝানো হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। স্যান্ড্রোকোটাস এটা একটা যাকে আমরা বলতে পারি এটা একটা গ্রিক টার্ম, তোমরা সবাই জানো স্যান্ড্রোকোটাস। এই স্যান্ড্রোকোটাসকে এইখান থেকে এই প্রশ্নটা তো তোমাদের করতেই হবে। এখান থেকে দুটো প্রশ্ন আরো ভালো করে তোমাদের তৈরি করে রাখবেন। সেটা হলো, এই স্যান্ড্রোকোটাস কথাটা আমরা কোন বইতে প্রথম পেলাম? কোন বইতে স্যান্ড্রোকোটাস এই যে শব্দটা আমরা প্রথম পেলাম? এই উত্তরটা হচ্ছে জাস্টিনের লেখা বিখ্যাত বই এপিটোম, EPITOME, এপিটোম। এপিটোম বলে একটা বই, বিখ্যাত বই, জাস্টিন বলে একজন বিখ্যাত লেখকের লেখা। সেই জাস্টিনের এপিটোমে আমরা প্রথম পেলাম, ফার্স্ট এই শব্দটা আমরা পেলাম স্যান্ড্রোকোটাস অর স্যান্ডোকোটাস, নাম্বার ওয়ান। কিন্তু একটা প্রবলেম কিন্তু থেকেই গেল। এই স্যান্ড্রোকোটাস বা স্যান্ডোকোটাস বলতে কাকে বোঝানো হচ্ছে, কোন ভারতীয় রাজাকে বোঝানো হচ্ছে, এইটা নিয়ে কিন্তু একটা সাংঘাতিক কনফিউশন ছিল স্কলারদের মধ্যে। এই কনফিউশনটাকে ভাঙলেন যিনি, স্যান্ড্রোকোটাস বা স্যান্ডোকোটাস যে চন্দ্রগুপ্ত মৌর্য, এইটা প্রমাণ করলেন প্রথম বিখ্যাত ভারততত্ত্ববিদ, এশিয়াটিক সোসাইটির ফাউন্ডার উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্সই প্রথম বোঝালেন বা দেখালেন যে স্যান্ড্রোকোটাস আর চন্দ্রগুপ্ত মৌর্য সিনোনিমাস। তাহলে আমাকে দুটো জিনিস এখান থেকে তৈরি করতে হবে। একটা তো স্যান্ডোকোটাসকে চন্দ্রগুপ্ত মৌর্য, ট্র্যাডিশনাল প্রশ্ন, স্ট্রেট প্রশ্ন। যদি একটু শক্ত প্রশ্ন দেয় এখান থেকে, এই ব্যাপারটা থেকে, তাহলে বলতে পারে স্যান্ড্রোকোটাস কথাটা আমরা কোন লেখকের কোন বইতে পেলাম? জাস্টিনের লেখা এপিটোম বলে একটা বই, EPITOME, জাস্টিনের লেখা এপিটোম। আর একটা প্রশ্ন আসতে পারে, এই চন্দ্রগুপ্ত মৌর্য আর স্যান্ড্রোকোটাস যে এক, এইটাকে প্রমাণ করলেন প্রথমকে? উত্তর হচ্ছে সেই বিখ্যাত ভারততত্ত্ববিদ বা ইন্ডোলজিস্ট, আমরা সবাই পড়েছি 1784-এ যিনি কলকাতায় তৈরি করেছিলেন এশিয়াটিক সোসাইটি, সেই উইলিয়াম জোন্স। এই উইলিয়াম জোন্স এটাকে প্রমাণ করলেন ফার্স্ট, যে স্যান্ড্রোকোটাস আর চন্দ্রগুপ্ত মৌর্য প্রবাবলি একই মানুষ। সুতরাং এই প্রশ্নটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আমাদের ভালো করে তৈরি করতে হবে। নেক্সট প্রশ্নে আমরা আসব, কত সালে আলাউদ্দিন খিলজি চিতোর আক্রমণ করেন? তোমরা জানো আলাউদ্দিন খিলজির দুটো পরিচয় ছিল, অ্যাজ এ কনকারার মানে বিজেতা হিসেবে আলাউদ্দিন খিলজি, অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। এবং এই দুটো জিনিসকে তিনি একসঙ্গে মিশিয়েছিলেন বলে, অ্যাডমিনিস্ট্রেশন আর তার সঙ্গে তার এই যে পলিসি অফ এক্সপ্যানশন, এই দুটোকে একসঙ্গে মিলিয়েছিলেন বলে এই আলাউদ্দিন খিলজিকে বলা হয়, কি বলা হয় আলাউদ্দিন খিলজিকে? আলাউদ্দিন খিলজিকে বলা হয় কি? আলাউদ্দিন খিলজিকে বলা হচ্ছে কি না, পলিটিক্যাল ইকোনমিস্ট। তোমরা জানো আলাউদ্দিন খিলজি বিখ্যাত কিসের জন্য? তার ইকোনমিক রিফর্মসের জন্য। এবং সেই ইকোনমিক রিফর্মসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রিফর্ম ছিল তার মার্কেট কন্ট্রোল পলিসি। এই মার্কেট কন্ট্রোল পলিসি বা রেশনিং সিস্টেম তিনি যেটা চালু করেছিলেন, এর সঙ্গে কিন্তু একটা পলিটিক্যাল লিঙ্ক ছিল, এর সঙ্গে এর একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন ছিল। মানে এইটা সাধারণত হয়েছিল কিসের জন্য না, রাজনীতির সঙ্গে এই বাজার দর নিয়ন্ত্রণ নীতির একটা সম্পর্ক ছিল। সুতরাং এই পলিটিক্যাল ইকোনমিস্ট কথাটা আলাউদ্দিন খিলজিকে বলা হয়েছে কিসের জন্য? বিকজ তিনি মিক্স আপ করেছিলেন অ্যাডমিনিস্ট্রেশন উইথ পলিটিক্স। সেই আলাউদ্দিন খিলজি থেকে একটা প্রশ্ন। আলাউদ্দিন খিলজির একটা বিখ্যাত পরিচয় হচ্ছে তিনি একজন গ্রেট কনকারার, একজন ইম্পিরিয়ালিস্ট রুলার, যার জন্য
তাকে তুলনা করা হয়েছিল তোমরা জানো আলেকজান্ডারের সঙ্গে। বিসিএস এ প্রশ্ন এসেছিল সেকেন্ড আলেকজান্ডার কাকে বলে। তোমরা সবাই জানো সেকেন্ড আলেকজান্ডার কাকে বলে। সেই সেকেন্ড আলেকজান্ডার হচ্ছে সেই আলাউদ্দিন খিলজি। কেন বলে, কিসের জন্য তাকে আলেকজান্ডার বলা হয়? তার কারণ হচ্ছে তার যে কৃতিত্ব অ্যাজ এ কনকারার বা বিজেতা হিসেবে, এইটা আমরা দেখতে পাচ্ছি। সেই আলাউদ্দিন খিলজির যে জায়গাগুলো দখল করেছিলেন তার মধ্যে তোমরা সবচেয়ে সবাই জানো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে চিতোর। এই চিতোর অধিকার নিয়ে ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা বইও লেখা হয়েছিল, সেটা আমরা পরে আসছি। আগে উত্তরটা বলি। আলাউদ্দিন খিলজি চিতোর আক্রমণ করেছিলেন 1303-তে এবং শুধু আক্রমণ করেননি, এই জায়গাটার নাম তিনি চেঞ্জ করে দিয়েছিলেন। চিতোর ওয়াজ রিনেমড অ্যাজ খিজিরাবাদ। চিতোরকে তিনি নাম দিয়েছিলেন খিজিরাবাদ। খিজিরাবাদ এই নামটা তিনি দিয়েছিলেন। চিতোরের নতুন নামকরণ তিনি করেছিলেন খিজিরাবাদ। এবং এই চিতোর অভিযানের পেছনে যে ঘটনাটা রয়েছে, এই ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে এটা আমরা জানি না, কতটা সত্যি কতটা মিথ্যে। কিন্তু এই ঘটনাটা নিয়ে আর একটা প্রশ্ন পরীক্ষায় দেয় যে আলাউদ্দিন খিলজির চিতোর অভিযানের কথা কোন বই থেকে আমরা জানতে পারি। সেম কোয়েশ্চেন থেকে আর একটা প্রশ্ন আমরা ডিরাইভ করতে পারি যে আলাউদ্দিন খিলজি 1303-এর এই যে চিতোর অভিযান, এটা আমরা কোত্থেকে জানতে পারি? এটা আমরা কোথা থেকে জানতে পারি? তোমরা জানো মালিক মোহাম্মদ জায়সির বিখ্যাত বই, পরীক্ষাতেও এসছে এটা, মালিক মোহাম্মদ জায়সির বিখ্যাত বই পদুমাবত, পদ্মাবতীকে নিয়ে লেখা। এই ঘটনার ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টা ছিল মনে করা হয় সেই ঘটনাটাকে নিয়ে লেখা চিতোর অভিযান, আলাউদ্দিন খিলজির চিতোর অভিযান। এই কোয়েশ্চেনটা এসছিল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আলাউদ্দিন খিলজি চিতোর অভিযান কোন বই থেকে জানা যায়? সেটা হচ্ছে এই মালিক মোহাম্মদ জায়সির বিখ্যাত বই, যে বইটার নাম হচ্ছে পদুমাবত বা পদ্মাবতী। আর একটা প্রশ্ন এসছিল, তোমরা জানো আলাউদ্দিন খিলজি চিতোর অভিযান করেছিল মেনলি পদ্মাবতীকে পাওয়ার জন্য। এবং পদ্মাবতী কি করেছিল না, তার সম্মানকে বাঁচানোর জন্য জহর ব্রত করেছিল। তোমরা সবাই জানো, সিনেমাতেও দেখেছো, সঞ্জয় লীলা বানসালির বিখ্যাত বই পদ্মাবতীতে তোমরা দেখেছো এই ঘটনা। যে স্ক্রিপ্টটা সঞ্জয় লীলা বানসালি বানিয়েছিলেন মেনলি এই মালিক মোহাম্মদ জায়সির লেখা এই বইয়ের ওপর বেস করে। এবং সেই যে তিনি জহর ব্রত করলেন পদ্মাবতী, রানা রতন সিংয়ের ওয়াইফ পদ্মাবতী, এই পদ্মাবতীর জহর ব্রত থেকে একটা প্রশ্ন এসেছিল বিসিএস প্রিলিমসে। প্রশ্ন দিয়েছিল যে 4টে রাজ্যের নাম দিয়ে দিয়েছিল, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বাংলা, দিয়ে প্রশ্ন করেছিল যে এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের মহিলারা জহর ব্রত পালন করত। বুঝতে পারছো? 4টে অপশন ছিল, রাজস্থান ছিল, মহারাষ্ট্র ছিল, মধ্যপ্রদেশ ছিল এবং বাংলা ছিল। বলছে এই 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যের মহিলারা জহর ব্রত, এই যে রিচুয়ালসটা নিজের সম্মানকে বাঁচানোর জন্য এই যে আগুনের কুয়ে ঝাঁপ দেওয়ার যে ঘটনাটা, এইটা মেনলি কোন রাজ্যের মহিলারা এটাকে পারফর্ম করত। এই কোয়েশ্চেনটা এসেছিল। এটার উত্তর নিঃসন্দেহে রাজস্থান হবে। রাজপুত মহিলারা, সাধারণ মহিলারা না, একটু আপার ক্লাস মহিলারা এই ধরনের রিচুয়ালস পারফর্ম করত। সুতরাং আমি আরেকবার বলে দিই, এই প্রশ্নটা যখন পড়বে আলাউদ্দিন খিলজি চিতোর অভিযান এই জায়গাটা, এই এরিয়াটা যখন দেখবে, তার সঙ্গে দেখে নিতে হবে যে কত সালে এটা আক্রমণ হলো, যেটার ওপর আমি প্রশ্নটা দিয়েছি। চিতোর অধিকার করে আলাউদ্দিন খিলজি এটার কি নামকরণ করেছিলেন? সেই নামটা খিজিরাবাদ। চিতোরের নতুন নামকরণ হয়েছিল, আলাউদ্দিন খিলজি করেছিল খিজিরাবাদ। আর 3 নম্বর হচ্ছে এই আলাউদ্দিন খিলজির এই চিতোর অভিযানের ইতিহাস আমরা কোন বই থেকে জানতে পারি? মালিক মোহাম্মদ জায়সির লেখা বিখ্যাত বই, যে বইটার নাম পদুমাবত বা পদ্মাবতী। আমি আর একটা কথা বলে দিই, এই পদ্মাবতী বলে যে বইটা, এই বইটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? তোমরা জানো বইয়ের ল্যাঙ্গুয়েজের ওপর প্রশ্ন আসে। একটা বইয়ের নাম দিয়ে বলে এটা কোন ভাষায় লেখা। যদি তোমাকে এই প্রশ্নটা দেয় যে আওয়াধি হিন্দি
এই মালিক মোহাম্মদ জায়সির এই আওয়াদি এই মালিক মোহাম্মদ জায়সির এই বইটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? ল্যাঙ্গুয়েজটা হবে, মনে রাখতে হবে, আওয়াদি হিন্দি। আওয়াদি মানে আওয়াধি মানে হচ্ছে অযোধ্যা, আওয়াধ, আওয়াধ থেকে কতটা এসছে, আওয়াদি হিন্দি। এর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অযোধ্যার মানুষেরা যে ধরনের হিন্দি অ্যাকসেন্টে কথা বলে সেই অ্যাকসেন্ট অনুযায়ী এই বইটা নাকি লেখা হয়েছিল। এই জন্য এই ল্যাঙ্গুয়েজটা যদি বলে এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা, শুধু হিন্দি বললে হবে না, বলতে হবে আওয়াদি হিন্দি। এইভাবে অপশান থাকবে। যদি শুধু হিন্দি অপশান থাকে তো কোনো ব্যাপারই না, যদি হিন্দি আর আওয়াদি হিন্দি দুটোই দিয়ে দেয় তাহলে কিন্তু উত্তর হবে আওয়াদি হিন্দি। আওয়াদি মানে কথাটা এসছে অযোধ্যা থেকে, অযোধ্যায় যে অ্যাকসেন্টে হিন্দিটা বলা হয় সেই অ্যাকসেন্ট নিয়ে লেখা এই বইটা। তোমরা জানো যে হিন্দি ল্যাঙ্গুয়েজটা রিজিওনাল ভ্যারিয়েশন আছে। বাংলার মানুষ হিন্দি একরকম বলে, রাজস্থানের মানুষ হিন্দি আরেক রকম বলে, মধ্যপ্রদেশের মানুষ আরেক রকমভাবে হিন্দি বলে। অযোধ্যার মানুষরা যেভাবে হিন্দিতে কথা বলতো সেই অ্যাকসেন্টে লেখা এই বইটা। তাই যদি বলে এই জহরব্রত, এই যে বইটা, এই যে পদুমাবত, এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা, তোমার উত্তর হবে একেবারে নিঃসন্দেহে আওয়াদি হিন্দি, বা অযোধ্যায় যে হিন্দিটা ব্যবহার করা হয় সেই ভাষায় লেখা হয়েছিল। আর একটা জিনিস তোমাদের লাস্ট বলে দিই আমরা নেক্সট কোয়েশ্চেনে সুইচ ওভার যাব। সেটা হচ্ছে এই যে আলাউদ্দিন খিলজির এই যে মালিক মোহাম্মদ জায়সি, অনেক সময় প্রশ্ন দেয় 4 জন কবি বা 4 জন লেখক বা 4 জন দার্শনিকের নাম দিয়ে বলে ইনি কার কন্টেম্পোরারি। বুঝতে পারছো? তোমাকে যদি প্রশ্ন দেয় মালিক মোহাম্মদ জায়সি এই যে বিখ্যাত কবি এবং লেখক, ইনি কার কন্টেম্পোরারি, প্রথম অপশানেই কিন্তু দিয়ে দেবে আলাউদ্দিন খিলজি। খুব সাবধান। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আলাউদ্দিন খিলজিতে দাগ দেবেই। কারণ আলাউদ্দিন খিলজির সঙ্গে মালিক মোহাম্মদ জায়সির এই বইয়ের একটা ডাইরেক্ট রিলেশন আছে। কিন্তু জেনে রাখো মালিক মোহাম্মদ জায়সি কিন্তু অনেক পরেকার কবি, অনেক পরে তার আবির্ভাব, অন্তত 200 থেকে 250 বছর পর। 1303-এর ঘটনা তিনি লিখছেন। এই মালিক মোহাম্মদ জায়সির টাইমটা যদি আমরা দেখি, টাইমটা নিয়ে অনেক ডিবেট আছে স্কলারদের মধ্যে, কিন্তু মোটামুটি বলা যেতে পারে ইনি শের শাহের কন্টেম্পোরারি। তার মানে শের শাহের রাজত্বকাল কত ভারতবর্ষে তোমরা সবাই জানো। শের শাহের রাজত্বকাল মানে হচ্ছে 16th সেঞ্চুরি। শের শাহ রাজত্ব করেছিলেন ভারতবর্ষে, তোমরা জানো। তো সেই শের শাহের রাজত্বকালের কন্টেম্পোরারি ইনি। আর ঘটনাটা ঘটছে, তিনি লিখছেন 1303 নিয়ে। প্রায় 200-250 বছরের ডিফারেন্স এই দুজনের মধ্যে, মালিক মোহাম্মদ জায়সি আর এই ঘটনাটা। তাহলে তোমাকে পরিষ্কার মনে রাখতে হবে মালিক মোহাম্মদ জায়সি ইজ দ্য কন্টেম্পোরারি অফ শের শাহ। একদম পরিষ্কার, এইটা একদম তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু পেলাম এই আলাউদ্দিন খিলজি চিতোর আক্রমণ থেকে। একটা সাল পেলাম, একটা তিনি কি রিনেম করেছিলেন চিতোরের, খিজিরাবাদ। চিতোরের আলাউদ্দিন খিলজি চিতোর অভিযান কোন বই থেকে জানা যায়, এটা পেলাম। নেক্সট পেলাম আমরা এই বইটা কোন ভাষায় লেখা, আওয়াদি হিন্দিতে লেখা, অযোধ্যায় যে ভাষা যেভাবে হিন্দি বলা হয় সেইভাবে লেখা, সেই ভাষায় লেখা। আরেকটা পেলাম আমরা মালিক মোহাম্মদ জায়সি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ শের শাহ। তার মানে তোমরা যখন এই এরিয়াটা পড়বে আলাউদ্দিন খিলজি চিতোর অভিযান, এই চিতোর অভিযানের সঙ্গে সঙ্গে এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখো, এগুলো থেকে প্রশ্ন আসে। এবং আরেকটা প্রশ্ন বলেছিলাম বিসিএস প্রিলিমসে দিয়েছিল, জহরব্রত কোন রাজ্যের মহিলারা এটা পারফর্ম করে, সেটা হচ্ছে রাজস্থান বা রাজপুত মহিলারা। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন দেখো, কত সালে প্রথম মুসলিম আক্রমণ ঘটে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বিসিএস প্রিলিমসে এই কোয়েশ্চেনটা 2-3 বার এসছে। তোমরা জানো ভারতে প্রথম মুসলিমরা পা রাখলো 712-তে। 712-তে প্রথম পা রাখলো মুসলিমরা। মোহাম্মদ বিন কাসিম এটা আক্রমণটা করলেন। মোহাম্মদ বিন কাসিম কোন অঞ্চলে আক্রমণটা হলো? তোমরা সবাই পড়েছো, সিন্ধু অঞ্চলে আক্রমণটা আছড়ে পড়েছিল, সিন্ধু অঞ্চলের ওপর এই আক্রমণটা, ফার্স্ট মুসলিম অ্যাটাকটা। এই সিন্ধু অঞ্চলে যখন আক্রমণটা হলো তখন ওই অঞ্চলের রুলার ছিলেন কে? দাহির বলে একজন।
দাহির ছিলেন ওই অঞ্চলের রুলার ওই সময়টায়, সুতরাং দাহিরের সময় এই আক্রমণটা হলো এবং দুজনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাকে করতে পারে, সেটা হচ্ছে যে বিশেষ এসছিল যে 4টে ঘটনা দিয়ে দিয়েছিল, 4টে ঘটনা দিয়ে বলেছিল এর মধ্যে কোন ঘটনাটাকে বলা হয় ট্রাম্প উইদাউট রেজাল্ট। 4টে ঘটনা দিয়ে দিয়েছিল, তার মধ্যে এটা ছিল মুসলিম ইনভেশন, ফার্স্ট মুসলিম ইনভেশন, আরও 3টে অপশান ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে এই 4টে ঘটনার মধ্যে ট্রাম্প উইদাউট রেজাল্ট কোন ঘটনাটাকে বলা হয়? ট্রাম্প উইদাউট রেজাল্ট মানে কি? ফলাফলহীন বিজয়। কোন ঘটনাটাকে বলা হয়, ভারতের ইতিহাসের কোন ঘটনাটাকে বলা হয় ট্রাম্প উইদাউট রেজাল্ট? তোমরা জানো ট্রাম্প মানে হচ্ছে ফল, আর বিজয় বা কনকোয়েস্ট করা বা কঙ্কার করা, উইদাউট রেজাল্ট মানে ফলাফলহীন বিজয়। কোন ঘটনাটাকে বলা হয় না এই ফার্স্ট মুসলিম ইনভেশন অফ 1712, অর্থাৎ ফলাফলহীন বিজয়। তাহলে কোন ঘটনাটা? সেটা হচ্ছে এই প্রথম মুসলিম আক্রমণ যেটা হলো ট্রাম্প উইদাউট রেজাল্ট। কেন এরকম বলছে? ট্রাম্প উইদাউট রেজাল্ট কেন বলছে? এই যে লড়াইটা হলো দুজনের মধ্যে, মোহাম্মদ বিন কাসিমের সঙ্গে দাহিরের, এই লড়াইতে মুসলিমরা জিতলো বটে, কিন্তু আফটার অল কোনো বড় পরিবর্তন আমরা ভারতের ইতিহাসে দেখলাম না। এরা এলো, লুটতরাজ করলো, করে আবার চলে গেল। কোনো পার্মানেন্ট এম্পায়ার বা পার্মানেন্ট কোনো ডাইনেস্টি এরা মানে প্রতিষ্ঠা করলো না। সেই জন্যই হিস্টোরিয়ানরা এটাকে বলছেন ট্রাম্প উইদাউট রেজাল্ট। আবার এখানে সেরকম আর একটা প্রশ্ন আসে যে কোন বই থেকে আমরা জানতে পারি প্রথম মুসলিম আক্রমণের ইতিহাস? এই কোয়েশ্চেনটাও এসেছিল বিসিএসে। চাচনামা বলে একটা বই আমাদের জানাচ্ছে এই প্রথম মুসলিম আক্রমণের ইতিহাস। তবে এই আক্রমণের ইতিহাসের যে মানে লেখক, চাচনামার যে লেখক, তার নাম সম্ভবত জানা যায় না। তো চাচনামা বই থেকে আমরা জানতে পারি এই আক্রমণের ইতিহাস। তাহলে এখান থেকে আমরা 3টে প্রশ্নের কথা বলতে পারি। যে প্রশ্নটা দিয়েছি এটা তো একটা, এছাড়াও রয়েছে সেটা হচ্ছে ট্রাম্প উইদাউট রেজাল্ট কোনটাকে বলা হয়, প্রথম মুসলিম আক্রমণকারীকে মোহাম্মদ বিন কাসিম, কাকে তিনি আক্রমণ করলেন, দাহিরকে আক্রমণ করলেন, এই ব্যাপারগুলো একটু ভালো করে আমাদের জেনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আসি এবার। দেখো, খানুয়ার যুদ্ধ কত সালে হয়? আমি 4টে যুদ্ধের কথা দিয়েছি, 1527, 1528, 1529, 1530। 27, 28, 29, 30। আমরা জানি বাবর ক্ষমতায় এসেছিলেন 1526-এ। ওকে, রুল করেছিলেন কতদিন? 1530 পর্যন্ত। 26 থেকে 30 অবধি তিনি রুল করেছিলেন এবং 26 থেকে 29 পর্যন্ত লাগাতার তিনি যুদ্ধ করেছেন একের পর এক, প্রত্যেক বছর একটা করে যুদ্ধ। যেমন আমি বলি 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ। খানুয়ার যুদ্ধ যেটা প্রশ্ন দিয়েছি তার উত্তর তোমরা সবাই জানো, 1527। 1528-এ যে যুদ্ধটা হলো সেটা হলো চান্দেরির যুদ্ধ, ব্যাটেল অফ চান্দেরি। আর 1529-এ যে যুদ্ধটা হলো সেটা হলো ব্যাটেল অফ ঘরঘরা। 4টে যুদ্ধের কথা আমরা জানি। এই যুদ্ধগুলো একটু ক্রোনোলজিক্যাল অর্ডারে মনে রাখবে। 26, 27, 28, 29, 30-এ মারা গেলেন বাবর। 26-এ প্রথম পানিপথের যুদ্ধ তোমরা সবাই জানো। সেকেন্ড হচ্ছে 1527 খানুয়ার যুদ্ধ। নেক্সট হচ্ছে 1528 চান্দেরির যুদ্ধ, আর লাস্টে ঘরঘরার যুদ্ধ। এটা ক্রোনোলজি উল্টোপাল্টা মানে ডিসঅর্ডারলি দিয়ে বলতে পারে, এর মধ্যে ঠিক করে সাজাও কোনটা পরপর হয়েছে। এখান থেকে আর একটা প্রশ্ন তোমাদের বলে রাখি, যে 4টে যুদ্ধের কথা বলে দিলাম সেই 4টে যুদ্ধ অপশানে দিয়ে দেয়, পানিপথ, চান্দেরি, ঘরঘরা, খানুয়া। ওকে, দিয়ে এবার বলে বাবরের পলিটিক্যাল কেরিয়ারের সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাটল কোনটা? খুব কনফিউজিং কোয়েশ্চেন। বিশেষ করে কনফিউশনটা তৈরি হয় দুটো যুদ্ধ নিয়ে, খানুয়া উত্তর হবে না পানিপথ উত্তর হবে।
এইটা আমাদের কাছে একটা বিশাল কনফিউশন ক্রিয়েট করে। কোনটা উত্তর হবে, কোনটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, খানুয়ার যুদ্ধ না পানিপথের যুদ্ধ? আমাদের কাছে একটা ধারণা আছে পানিপথের যুদ্ধ মাধ্যমে যেহেতু মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল ভারতের বুকে, তাই এটাই বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট যুদ্ধ। কিন্তু না, এই উত্তর কিন্তু পানিপথের যুদ্ধ হবে না। এখানে উত্তর হবে কিন্তু এই খানুয়ার যুদ্ধ, বাবরের যে 4টে যুদ্ধ তার মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাটল। তোমরা বলবে কেন স্যার? তোমরা প্রশ্ন করবে কেন? পানিপথের যুদ্ধ দিয়ে তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো, তাহলে 27-এ এই খানুয়ার যুদ্ধ কেন? এই খানুয়ার যুদ্ধটাকে আমি ইম্পর্টেন্ট যুদ্ধ বলবো কেন? হিস্টোরিয়ানরা বলছেন পানিপথের যুদ্ধ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যুদ্ধ, কোনো সন্দেহ নেই, এবং এই যুদ্ধের মাধ্যমে তিনি আফগানদের পরাজিত করলেন, কোনো ডাউট নেই এ ব্যাপারে। কিন্তু খানুয়ার যুদ্ধে যদি রানা সংগ্রাম সিং বা রানা সংঘকে যদি বাবর হারাতে না পারত, তাহলে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে জেতাটা পুরো জলে চলে যেত, একদম ইনসিগনিফিক্যান্ট হয়ে যেত, কোনো মানেই হতো না। সুতরাং পানিপথের যুদ্ধকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে যে যুদ্ধটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, দ্যাট ওয়াজ দ্য ব্যাটেল অফ খানুয়া। এই জন্য খানুয়ার যুদ্ধটা উত্তর হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ খানুয়ার যুদ্ধ। এটা পানিপথের যুদ্ধের থেকেও গুরুত্বপূর্ণ যুদ্ধ আমরা জানি। আর একটা জিনিস জেনে রাখো এখান থেকে, খানুয়ার যুদ্ধের পর কিন্তু বাবরের পলিটিক্যাল কেরিয়ারে, বাবরের অ্যাডমিনিস্ট্রেশনে অনেক কিছু পরিবর্তন এলো, অনেক কিছু পরিবর্তন এলো। তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো বাবর তার ক্যাপিটাল ট্রান্সফার করলেন ফ্রম কাবুল টু আগ্রা 1527, এবং এই ট্রান্সফারটা হলো ফ্রম কাবুল টু আগ্রা আফটার দ্য ব্যাটেল অফ খানুয়া। খানুয়ার যুদ্ধে জিতে তিনি ক্যাপিটালটাকে ভারতে নিয়ে এলেন, আগ্রাতে নিয়ে এলেন, ফ্রম কাবুল টু আগ্রা। আগ্রা মুঘলদের ক্যাপিটাল হলো খানুয়ার যুদ্ধের পর। সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমাদের ভালো করে পড়তে হবে। আমরা যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যেটাই আসবো, দেখো শিবাজি কত সালে জন্মগ্রহণ করেন? এই কোয়েশ্চেনটা কেন দেয়? কেন দেয় এই কোয়েশ্চেনটা? প্রত্যেকটা কোয়েশ্চেন দেবার পেছনে কিন্তু একটা সাইকোলজি কাজ করে, একটা ইনডেপথ সাইকোলজি কাজ করে যিনি কোয়েশ্চেন করছেন। তোমরা সবাই জানো উত্তরটা কি, মানে আমি যে প্রশ্নটা করছি কেন এই প্রশ্নটা দেয় তার উত্তরটা তোমাদের অনেকের কাছেই জানা। শিবাজির জন্মসাল নিয়ে একটা ডিবেট আছে। কি ডিবেট আছে? কেউ কেউ বলছেন শিবাজির জন্ম 1627, আবার কেউ কেউ বলছেন শিবাজির জন্ম 1630। দুটো সাল আছে, ওকে? সেই জন্যই কনফিউশনটা হয়। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি 1630টা নেই, সুতরাং কোনো প্রবলেম নেই। 1627 এখানে উত্তর হবে। আমরা জানি শিবাজি জন্মালেন, শিবনার ফোর্টে তার জন্ম হলো, শিবন দুর্গে তার জন্ম হলো মহারাষ্ট্রে শিবাজি। 1627 উত্তর হবে। এবং তোমরা জানো এই শিবাজি মারাঠা যে 5টা মারাঠা রাজ পরিবার ছিল, পেশোয়া ছিল, হোলকার ছিল, গাইকোয়াড় ছিল, সিন্ধিয়া ছিল, পেশোয়া ছিল, এই যে 5টা মারাঠা রাজ পরিবার, এর মধ্যে ভোঁসলে রাজ পরিবারে বিলং করতেন শিবাজি, এবং শিবাজির নামই ছিল ওই জন্য শিবাজি রাও ভোঁসলে। শিবাজির পুরো নামটা ছিল শিবাজি রাও ভোঁসলে, শিবাজি রাও ভোঁসলে। সুতরাং হি বিলং টু ভোঁসলে ডাইনেস্টি। 1627 তার জন্ম, এই শিবাজির জন্ম। আর একটা ডেট তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3টে ডেট খুব ইম্পর্টেন্ট একেবারে, যাকে বলা হয়, একটা হলো শিবাজির জন্ম, যেটা আমি কোয়েশ্চেন দিয়েছি, আর একটা হলো শিবাজির অভিষেক, শিবাজির করোনেশন 1674। প্রত্যেকটা প্রশ্ন এসছে। 1674-এ শিবাজির অভিষেক হলো। আর শিবাজির রাজত্বকালের একটা বিখ্যাত সন্ধি পুরন্দরের সন্ধি 1665। এই 3টে সাল একদম মুখস্থ করে রাখতে হবে, 1627, 1674 আর 1665। 1627-এ জন্ম, 1674-এ
শিবাজির অভিষেক হলো, রাজ অভিষেক হলো, আর 1665 স্বাক্ষরিত হলো ঔরঙ্গজেবের সেনাপতি জয় সিংহের সঙ্গে বিখ্যাত সন্ধি পুরন্দরের সন্ধি। শিবাজি যখন তৈরি করবে, অনেক পয়েন্ট আছে শিবাজির মধ্যে, শিবাজির টাইটেল, শিবাজির গুরু, এরা সব প্রচুর প্রশ্ন আছে, কিন্তু এই 3টে থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আছে, খুব কমন। এই 3টে কিন্তু যেন ভুল না হয় শিবাজি যখন তৈরি করবে। ওকে, নেক্সট আমরা যেটায় আসবো, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু কোথায় হয়? বাংলাতে, মহীশূরে, পাটলিপুত্রে, না উজ্জয়িনীতে? আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু থেকে প্রশ্ন কেন দেয়। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুটা ওয়াজ সামথিং ডিফারেন্ট, অর্থাৎ তার এই যে মৃত্যুটা, এটা কিন্তু অন্যান্য রাজাদের তুলনায় একটু অন্যরকম, একটু ডিফারেন্ট। তোমরা জানো যে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয়েছিল কিভাবে, অর্থাৎ স্টারভেশনে। যে ঘটনাটা চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু কোথায় হয়েছিল তার আগে একটু বলে দিই। বাংলায় হয়েছিল, মহীশূরে হয়েছিল, পাটলিপুত্রে হয়েছিল, না উজ্জয়িনীতে হয়েছিল? বলো, কোথায় হয়েছিল? কোথায় কোথায় তার মৃত্যু হয়েছিল? এই 4টে অপশানের মধ্যে বাংলাতে, মহীশূরে, পাটলিপুত্রে, না উজ্জয়িনীতে? কি উত্তর হবে মনে হচ্ছে? একটা খুব মানে কমন প্রশ্ন। সুদীপ লিখেছে, সুদীপ সরকার লিখেছে, ভালো লিখেছে, সাল্লিখানা। ভেরি গুড, সুদীপের মনে আছে। সাল্লিখানা বলে একটা রিচুয়ালস পারফর্ম করতে গিয়ে তার মৃত্যু হয়েছিল। অনেক লিখেছে, অনেক বলেছে উত্তর, অনেক চক্রবর্তী। ভেরি গুড, মেনি মেনি থ্যাঙ্কস। শ্রাবণ বেলগোলা, ভেরি গুড। শ্রাবণ বেলগোলা মানে কোন জায়গাটা হবে? শ্রাবণ বেলগোলা কি বাংলায়, শ্রাবণ বেলগোলা কি মহীশূরে, শ্রাবণ বেলগোলা কি পাটলিপুত্রে, না শ্রাবণ বেলগোলা উজ্জয়িনীতে? কোনটা হবে? মাইসোর। জুয়েল লিখছে মাইসোর। ভেরি গুড। দেখছো কোয়েশ্চেনটা কিরকম টুইস্ট করেছে? তোমাকে শ্রাবণ বেলগোলার নাম দেয়নি, তোমাকে দেখছে যে শ্রাবণ বেলগোলার লোকেশনটা তুমি জানো কিনা সেটা চেক করছে তোমাকে, ওই জন্য মহীশূর নামটা দিয়েছে। শ্রাবণ বেলগোলাটা কোথায়? মহীশূরের একটা জায়গা। ভেরি গুড, তোমরা যারা বলেছো উত্তর একদম ঠিক। এবং যে রিচুয়ালসটা পারফর্ম করতে গিয়ে তার মৃত্যু, সেটা হলো সাল্লিকানা। হোয়াট ইজ সাল্লিকানা? প্রশ্ন দিতেই পারে তোমাদের, সাল্লিকানাটা কি? হোয়াট ইজ সাল্লিকানা? সাল্লিকানা হচ্ছে জৈন ধর্মের একটা রিচুয়ালস। তোমরা জানো যে চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর কাছ থেকে জৈন ধর্মে দীক্ষা নিয়েছিলেন। সুদীপ লিখছে যে শ্রাবণ বেলগোলা মহীশূরে যখন ও গেছিল, ওর সঙ্গে ভদ্রবাহু ছিল। সুদীপ একেবারে অক্ষরে অক্ষরে ঠিক, দেখে মনে হচ্ছে ও যেন সঙ্গে ছিল ওর। ভেরি গুড সুদীপ, ওয়েল ডান, একদম ঠিক কথা বলেছো। ভদ্রবাহু সত্যিই ওর সঙ্গে ছিল। ভদ্রবাহু কে? দ্য রিলিজিয়াস টিচার অফ চন্দ্রগুপ্ত মৌর্য। একেবারে ঠিক, ভদ্রবাহু সঙ্গে ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু সাক্ষী হয়েছে ওর গুরু, গুরুর সামনে শিষ্যের মৃত্যু হয়েছিল। কি ট্র্যাজেডি দেখো। ভদ্রবাহু, জৈন কল্পসূত্রের লেখক ভদ্রবাহু, বিখ্যাত বই জৈন কল্পসূত্র যিনি লিখেছেন সেই ভদ্রবাহুর উপস্থিতিতে ভদ্রবাহু সঙ্গে ছিলেন, যেখানে তার মৃত্যু হয়েছিল এই মহীশূরের শ্রাবণ বেলগোলায়। শ্রাবণ বেলগোলায় আমি আর একটা প্রশ্ন তোমাদের কাছে রাখবো, সাল্লিকানাটা জৈন ধর্মের কোন নীতির একটা ইন্ট্রিগাল পার্ট? আমরা জানি জৈন ধর্মে পঞ্চমহাব্রত ছিল। সাল্লিকানা ছিল জৈন ধর্মের একটা নীতি, এটা রিচুয়ালস। এবং জৈন ধর্মে জৈনদের 5টা ব্রত পালন করতে হতো, যেটাকে বলা হয়েছিল পঞ্চজাম, পঞ্চমহাব্রত। বলো, কে বলবে? জুয়েল, অনিক, অরিজিৎ, তপন, কে বলবে? বলো, বন্ধু কালাচাঁদ, বলো কালাচাঁদ, কি উত্তর হবে এখানে? এই যে উত্তরটা, এই যে এটা এই পঞ্চমহাব্রতের কোন ব্রতের একটা পার্ট সাল্লিকানা? দেখি উত্তর কি এলো? উত্তর তো এলো না। কেন এলো না জানি না, উত্তর তো আসার কথা। উত্তর তো দেখছি না আমি। কারেক্ট উত্তর শুনে নাও একটু ভালো করে। সাল্লিকানা ইজ দ্য পার্ট অফ
দ্য লাস্ট ব্রত যেটা, লাস্ট নীতি যেটা, সেটা কি? ব্রহ্মচর্য। সবচেয়ে ডেঞ্জারাস নীতি যেটা, যেটা জৈন ধর্মকে সাংঘাতিক মানে শক্ত বা রিজিড করে দিয়েছিল, ব্রহ্মচর্য। তোমরা জানো 5টা রিচুয়াল পালন করতে হতো, তার মধ্যে লাস্ট হচ্ছে ব্রহ্মচর্য, যেটাকে নিয়ে এসেছিলেন মহাবীর, আর বাকি 4টে পার্শ্বনাথ প্রচার করেছিলেন। 5টা ব্রত, 5টা নীতি। এই ব্রহ্মচর্যে কি বলছে? এক্সট্রিম পেনান্স বলছে। এক্সট্রিম পেনান্স বাংলায় বলে চরম কৃচ্ছ সাধন। মানে তুমি যদি ঈশ্বরকে পেতে চাও, তুমি যদি কৈবল্য লাভ করতে চাও, তোমরা জানো জৈন ধর্মে মুক্তিকে কৈবল্য বলা হতো, যেটা বৌদ্ধ ধর্মে বলা হতো নির্বাণ। তুমি যদি কৈবল্য লাভ করতে চাও, তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে সব কিছু তোমাকে ত্যাগ করতে হবে। ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস এভরিথিং। সমস্ত মেটেরিয়াল থিং যা আছে, পার্থিব জিনিস সব ত্যাগ করতে হবে, এবং তোমাকে মৃত্যুবরণ করতে হবে। স্লো ডেথ থ্রু স্টারভেশন। ওই যে জুয়েল লিখছে যে জৈন ওয়ে বাই স্লো স্টারভেশন, স্লো ডেথ থ্রু স্টারভেশন, মানে আস্তে 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 না খেয়ে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। মৃত্যু মানেই মুক্তি, সেই কথাটাই বলছে। তাহলে ব্রহ্মচর্যের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই কঠোর কৃচ্ছ সাধন। এই কঠোর কৃচ্ছ সাধনের একটা পার্ট সুদীপ লিখেছে, কঠোর কৃচ্ছ সাধনের কথা। এই কঠোর কৃচ্ছ সাধন তোমাদেরও করতে হবে, কিন্তু মৃত্যুবরণ করতে হবে না, ভয় পেও না, তা বলছি না, কিন্তু কৃচ্ছ সাধন করতে হবে। সাল্লিকানা না করলেও হবে, কৃচ্ছ সাধন করতে হবে। বিসিএস ক্র্যাক করতে গেলে ম্যাক্সিমাম জিনিস ত্যাগ করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে সুদীপ। ওকে, সুতরাং এই কৃচ্ছ সাধনেরই আর একটা নাম ব্রহ্মচর্য। এখানে আমি তোমাদের আর একটা প্রশ্ন করি, সেটা হলো জৈন ধর্মতে আমরা ব্রহ্মচর্য দেখলাম, যেটা জৈন ধর্মকে প্রচণ্ড রিজিড করে দিল, কিন্তু সেখানে আমরা দেখলাম বৌদ্ধ ধর্ম কিন্তু প্রচণ্ড ফ্লেক্সিবল। জৈন ধর্মের পপুলারিটি না পাওয়ার পেছনে মেন কারণ ছিল কোনটা? মেন কারণ ছিল এই ব্রহ্মচর্য। আর বৌদ্ধ ধর্মের সাফল্যের মূল চাবিকাঠি কোনটা ছিল? অরিজিৎ, জুয়েল, তুহিন, পীযূষা, কে বলবে? অনিক, কালাচাঁদ, তপন, কে বলবে? বৌদ্ধ ধর্ম যে এত সাফল্য পেল, দেখলে তো, সারা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও ছড়িয়ে পড়ল। কিসের জন্য? বৌদ্ধ ধর্মের সাফল্যের ট্রাম্প কার্ড কোনটা ছিল? তুরুপের তাস কোনটা ছিল? কে বলবে? ভুলে গেছো? মিডিল পাথ। মনে আছে শব্দটা তুহিন? মিডিল পাথ, মধ্যম পন্থা। মধ্যম মানে মিডল। হোয়াট ডু ইউ মিন বাই মিডল পাথ? গৌতম বুদ্ধ মিডল পাথ বলতে কি বুঝিয়েছেন? বলছেন কঠোর কৃচ্ছ সাধনের কোনো প্রয়োজন নেই, কিন্তু তা বলে তুমি চরম ভোগের জীবনযাপন করবে তাও নয়, সেটাও কাম্য নয়। তাহলে আমাকে কি করতে হবে? গৌতম বুদ্ধ কি ডাইরেকশন দিচ্ছেন? এ পারফেক্ট ব্যালেন্স বিটুইন মেটেরিয়াল লাইফ অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ। একটা ব্যালেন্স করে চলতে হবে আমাদের। কিসের মধ্যে ব্যালেন্স করতে হবে? আমাদের পার্থিব জীবন আর আমাদের আধ্যাত্মিক জীবন, এই দুটোর মধ্যে যে ব্যালেন্স, দ্যাট ব্যালেন্স ইজ নোন অ্যাজ মিডল পাথ ইন বুদ্ধিজম। এটাই কিন্তু মানে বৌদ্ধ ধর্মের সাফল্য এনে দিল, বৌদ্ধ ধর্মকে অনেক ফ্লেক্সিবল করলো দেন জৈনিজম। সুতরাং চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু মহীশূরের শ্রাবণ বেলগোলায়। মৃত্যুর কারণ সাল্লিকানা। সাল্লিকানা কি? সাল্লিকানা হলো একটা জৈন রিচুয়াল, স্লো ডেথ থ্রু স্টারভেশন। আর এই সাল্লিকানাটা পঞ্চমহাব্রতের কোন নীতির অঙ্গীভূত? সেটা হলো ব্রহ্মচর্য, পঞ্চমহাব্রতের শেষ ব্রত। ভালো করে পড়বে এই চ্যাপ্টারটা, বুদ্ধিজম জৈনিজম, অনেক প্রশ্ন আসে এখান থেকে, ভালো করে পড়বে চ্যাপ্টারটা। আমরা নেক্সটতে যাই। একটা খুব কমন প্রশ্ন, ছোটবেলা থেকে পড়ে আসছো,
ছোটবেলা থেকে নয়, মেজোবেলা থেকে পড়ছো, একদম ছোটবেলায় পড়োনি। বলো কি উত্তর হবে? প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 4টে সম্মেলন কিন্তু একেবারে মুখস্থ করে ফেলবে, একেবারে মুখস্থ করে ফেলবে। যে যেখানে জিজ্ঞেস করবে, মাঠে ঘাটে শ্মশানে মলে রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে একদম হুড়হুড় করে বলে দেবে। এই 4টে সম্মেলন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সুজয় কি খবর? সব ভুলে যাচ্ছ নাকি? বলছে ভুলে গেছি। ভুললে কি করে হবে? এটা তো একদম কমন প্রশ্ন। 4টে বৌদ্ধ সম্মেলন কে সভাপতিত্ব করলো, কোথায় হলো, কার রাজত্বকালে হলো, সাল না করলেও চলবে। কি ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হলো সেটাও না করলে চলবে, কিন্তু এই 3টে জিনিস তোমাকে মনে রাখতে হবে। সুদীপ উত্তর দিয়েছে, সুদীপ আবার একটা 6 মেরেছে, ভেরি গুড। রাজগৃহ বা গিরিব্রজ, কমন প্রশ্ন। সুদীপ বলেছে রাজগৃহ, হ্যাঁ রাজগৃহ অনেকেই বলেছে, পিজু শাহ বলেছে, ভেরি গুড। দেবার্ঘ তো অবশ্যই বলেছে রাজগৃহ, ভেরি গুড। সুতরাং রাজগৃহ, পাটলিপুত্র, কাশ্মীর, রাজগৃহতে হয়েছিল প্রথম সম্মেলন। বাকিগুলো বলে ফেলো তাড়াতাড়ি, কুইক। পাটলিপুত্রে কত নম্বর সম্মেলন? মঙ্গল বলো, মঙ্গল কোথায় হয়েছিল? এই পাটলিপুত্রে কত নম্বর সম্মেলন? পাটলিপুত্রে হয়েছিল, ওই যে লিখছে জুয়েল, 2nd সম্মেলন বৈশালী, 3rd সম্মেলন পাটলিপুত্র, আর 4th অ্যান্ড দ্য লাস্ট কেউ কেউ বলছেন কাশ্মীর, কেউ কেউ বলছেন জলন্ধর। এক্স্যাক্টলি জুয়েল, ঠিকই বলেছ, এটাই উত্তর হবে। এইগুলো জেনে নেবে। রাজগৃহতে প্রথম, পাটলিপুত্রে তৃতীয়, কাশ্মীরে 4th, বৈশালীতে 2nd। এগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলবে। কার রাজত্বকালে হলো, কার রাজত্বকালে হলো, কোথায় হলো, আর কে সভাপতি। সাল ফাল না করলেও চলবে। ওকে, নেক্সট চলি। বাংলার আকবর কে? বলো বলো বলো, বাংলার আকবর কে? বাংলার আকবর আলাউদ্দিন হুসেন শাহ। ফার্স্ট অপশনটা রাইট। আলাউদ্দিন হুসেন শাহকে বলে বাংলার আকবর। এখান থেকে আমরা আর কি কি কোয়েশ্চেন করব, আর কাকে কাকে আমরা আকবর বলবো, আরও দুজনকে আমরা আকবরের সঙ্গে, আরও 2-3 জনকে আমরা আকবরের সঙ্গে তুলনা করতে পারি। যেমন তার মধ্যে রয়েছে সুলতানি যুগের আকবর, বিসিএস প্রিলিমসে দিয়েছিল। সুলতানি যুগের আকবর কাকে বলে? কাকে বলে? সুদীপ, জুয়েল, সুলতানি যুগের আকবর কাকে বলে? সুলতানি যুগের আকবর হচ্ছেন হ্যালো হ্যালো ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলককে বলা হচ্ছে কি না, ফিরোজ শাহ তুগলককে বলা হচ্ছে সুলতানি যুগের আকবর। কে বলেছিল ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর? হেনরি ইলিয়ট বলে একজন বিখ্যাত হিস্টোরিয়ান। হেনরি ইলিয়ট বলে একজন বিখ্যাত হিস্টোরিয়ান, এই হেনরি ইলিয়ট তাকে বলেছিলেন কি না সুলতানি যুগের আকবর। এটা একটা গেল। আর আকবর অফ কাশ্মীর আর একটা প্রশ্ন দেয়, জয়নুল আবেদিন কাশ্মীরের আকবর, জয়নুল আবেদিন কাশ্মীরের আকবর তাকে বলা হয়। আর একটা আকবর মাঝে মাঝে দেয় গুপ্ত যুগের আকবর, এটা সমুদ্রগুপ্তকেই বলা হয় গুপ্ত যুগের আকবর। তবে এইটা নিয়ে অনেকটা কনফিউশন আছে বা ডিবেট আছে, এই গুপ্ত যুগের আকবর কে হতে পারে। কেউ বলছে সমুদ্রগুপ্ত, কেউ বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কিন্তু প্রথম যে 3টে, এই 3টে কিন্তু একদম কনফার্মলি যে তোমাদের জেনে রাখতে হবে। সেটা হলো সুলতানি যুগের আকবর ফিরোজ শাহ তুগলক, বাংলার আকবর হুসেন শাহ, আর তার সঙ্গে হচ্ছে তোমার কাশ্মীরের আকবর জয়নুল আবেদিন। ওকে, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে সিংহাসনে বসেন?
324 খ্রিস্টপূর্বাব্দ চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতায় এলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সেকেন্ড যে অপশনটা রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতায় আসাটা একটা সাংঘাতিক ঘটনা। এবং এই ঘটনাটা কি না, তিনি ধননন্দকে হত্যা করে পরাজিত করে তিনি সিংহাসন দখল করেছিলেন, এরকমই আমরা জানতে পারি। এবং সেখানে সেখানে ইম্পর্টেন্ট রোলটা প্লে করেছিলেন যিনি, তিনি হচ্ছেন কে না, চাণক্য বা কৌটিল্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিলেন যিনি। এবং এই জন্যেই চন্দ্রগুপ্ত মৌর্য গডফাদার, চন্দ্রগুপ্ত মৌর্যের গডফাদার বলা হয় চাণক্যকে। চাণক্যকে সমস্ত দিক থেকে হেল্প করেছিল। এবং শুধু হেল্প নয়, শুধু ক্ষমতায় আসার ক্ষেত্রে হেল্প নয়, চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতায় এসে কিভাবে শাসন করবে সেই শাসনের গাইডলাইনও তৈরি করে দিয়েছিলেন চাণক্য। কি নাম সেই গাইডলাইনের? যে গাইডলাইনটা চাণক্য করে দিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে, কিভাবে তুমি শাসন করবে, যেটা শুধু চন্দ্রগুপ্ত মৌর্যের গাইডলাইন হলো না, পরবর্তীকালে সমস্ত পলিটিক্যাল লিডারদের একটা গাইডলাইন হয়ে দাঁড়ালো। যে বইটা বলো মঙ্গল, কোন বই? কৌটিল্যের অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র লেখাটা হয়েছিল কিন্তু এই প্রেক্ষাপটেই, এটা আমাদের জানতে হবে। সুতরাং সমস্ত দিক থেকে হেল্প করেছিলেন চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে বা কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে। এখান থেকে আরেকটা প্রশ্ন তৈরি করে রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতায় আসাটা কোন নাটক থেকে জানা যায়? এই আরেকটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন কিন্তু। কোন নাটক থেকে জানা যায়? এই নাটকটার নাম তোমরা সবাই জানো, মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস রিটেন বাই বিশাখ দত্ত। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে আমি যে ঘটনাটা বললাম, চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে ধননন্দের সংঘাত, এই সংঘাতের ইতিহাস আমরা জানতে পারি কোত্থেকে? এই সংঘাতের ইতিহাস আমরা জানতে পারি ফ্রম দ্য বুক মুদ্রা রাক্ষস। এটা একটা নাটক রিটেন বাই বিশাখ দত্ত। বলো, বিশাখ দত্ত কার কন্টেম্পোরারি? বিশাখ দত্ত ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ, প্রথম অপশানেই দিয়ে দেবে কি? প্রথম অপশানেই দিয়ে দেবে যে চন্দ্রগুপ্ত মৌর্য। এ কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের কন্টেম্পোরারি নয়। বিশাখ দত্ত ওয়াজ অ্যাকচুয়ালি দ্য, তোমরা সবাই জানো, ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ চন্দ্রগুপ্ত টু বিক্রমাদিত্য। এ অনেক পরের এ আবির্ভাব ঘটেছিল, কিন্তু নাটকটা লিখেছিলেন এই বিষয়টা নিয়ে। বুঝতে পেরেছ? সুতরাং যদি বলে বিশাখ দত্ত কার কন্টেম্পোরারি, উত্তর হবে চন্দ্রগুপ্ত টু। তোমরা জানো বিশাখ দত্তের দুটো বিখ্যাত নাটক আছে, একটা দেবী চন্দ্রগুপ্তম আর একটা মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষসটা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে, আর দেবী চন্দ্রগুপ্তমটা কাকে নিয়ে না, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে, রামগুপ্ত আছে, ধ্রুবদেবীর কথা আছে, পুরো একটা ঘটনা নিয়ে এই নাটকটা লেখা। সুতরাং এই কোয়েশ্চেনটা একটু ভালো করে মনে রাখতে হবে, চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে সিংহাসনে বসেন। নেক্সট, এবারে দেখো মার্কো পোলো কোথা থেকে ভারতে আসেন? কি হবে সুদীপ, তপন, কি উত্তর হবে? এরকম ধরনের প্রশ্ন কিন্তু একটা পাবে। ফরেন ট্রাভেলার, এই ক্যাটাগরিটা ভালো করে দেখে যেও। ফরেন ট্রাভেলার, বিদেশি পর্যটক, নাম কি, কোন দেশ থেকে এলো, কি বই লিখলো, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন দুটো থেকে তিনটে থাকবেই, প্রতিবার থাকে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যারা দেখেছো তারা জানো। এখানে হ্যাঁ, মার্কো পোলো কেম ফ্রম ইটালি, এক্স্যাক্টলি ইটালি থেকে এসেছিলেন মার্কো পোলো। কার রাজত্বকালে? জালালউদ্দিন ফিরোজ খিলজি। ফিরোজ খিলজি রাজত্বকালে 1292 এডিতে মার্কো পোলো এসেছিলেন ইটালি থেকে, এবং ভারতকে নিয়ে একটা বই লিখেছিলেন, যে বইটাকে বলা হয় মার্কো পোলোস ডায়েরি। ভারতকে নিয়ে লেখা মার্কো পোলোস ডায়েরি। এই মার্কো পোলোস ডায়েরি থেকেই আমরা ভারতের ইতিহাস জানতে পারি। তাহলে মার্কো পোলো এসেছিলেন জালালউদ্দিন ফিরোজ খিলজি রাজত্বকালে 1292-তে। এই ব্যাপারটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। সুদীপ সরকার লিখছে দেবী চন্দ্রগুপ্তমের বিষয়বস্তু, একদম ঠিক।
দেবী চন্দ্রগুপ্তম ধ্রুবদেবীকে নিয়ে লেখা একটা ত্রিকোণ প্রেমের গল্প। এই ত্রিকোণ প্রেমে কাকে কাকে আমরা দেখতে পাচ্ছি? সুদীপ লিখছে দেবী চন্দ্রগুপ্তমের কথা, তাই একটু বলে দিই। এই যে দেবী চন্দ্রগুপ্তম নাটক, এটা একটা ত্রিকোণ প্রেমের নাটক, একটা দুর্ধর্ষ নাটক। এই নাটকটা পড়লে না মনে হবে একদম একটা হিন্দি সিনেমা দেখছি। দেবী চন্দ্রগুপ্তম নাটকে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রগুপ্তের পর, আমি একটু বলে দিই, সুদীপ লিখলো যখন ত্রিকোণ প্রেমের কথা, তখন একটি ত্রিকোণ প্রেমের ব্যাপারটা একটু জানিয়ে দিই কি আছে দেবী চন্দ্রগুপ্তম নাটকে। এই নাটকে আমরা দেখলাম কি না, সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত ক্ষমতায় এসেছিলেন। রামগুপ্ত কি করেছিল? বিদেশি আক্রমণের হাত থেকে রাজ্যকে বাঁচানোর জন্য নিজের ওয়াইফকে বিক্রি করে দিয়েছিলেন সেই বিদেশি আক্রমণকারীদের হাতে। এইবার এই ঘটনা যখন ঘটছে, সেই সময় আবির্ভূত হয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই বিদেশি শক্তিকে হারিয়ে রামগুপ্তকে হত্যা করে কি করলো? যা হয়, যা আমরা দেখেছি বিভিন্ন সময় হিন্দি সিনেমায় দেখি, সিনেমাতে দেখি, ধ্রুবদেবীকে বিবাহ করেছিল। এই ধ্রুবদেবী ছিলেন এই রামগুপ্তের ওয়াইফ। এই যে সুদীপ ত্রিকোণ প্রেমের কথা বলছে, এই ত্রিকোণ প্রেম হচ্ছে এটাই দেবী চন্দ্রগুপ্তের কন্টেন্ট বা দেবী চন্দ্রগুপ্তর নাটকের বিষয়বস্তু। ভেরি গুড সুদীপ, মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে মার্কো পোলো এলো কোথা থেকে? ইটালি থেকে। ফরেন ট্রাভেলার চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে সবাইকে, একদম ভালো করে। কোন দেশ থেকে এলো, কি করলো, কি বই লিখলো, যদি বই থাকে বই লিখবে, সবার তো বই থাকে না বা বই নেই। কার রাজত্বকালে এলো, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? ভালো করে দেখবে। নেক্সট কোয়েশ্চেনে দেয়, নেক্সট কোয়েশ্চেন দেখো, ও সরি, পরের প্রশ্নটা দেখো, এক মিনিট। আচ্ছা, ওকে। ও, আমাদের এই 10টা প্রশ্ন আজকে আমরা সিলেক্ট করেছি। মার্কো পোলো কোয়েশ্চেনটাই এখানে লাস্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। তো আমি একটু কথা তোমাদের বলে দিই, সেহেতু কি কোয়েশ্চেনটা, কি ব্যাপারটা বলবো এখানে, সেটা হচ্ছে যে আমি যে কোয়েশ্চেনগুলো বললাম, এই কোয়েশ্চেনগুলো বড় কথা নয়, চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। চ্যাপ্টারগুলোকে মানে ভীষণভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন ফরেন ট্রাভেলারের কথা আমরা বললাম, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা আমরা বললাম, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, খুব ভালো করে তোমাকে পড়তে হবে, এবং এইগুলো দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমি মনে হয় তোমরা সবাই পড়েছো, সবাই দেখেছো। এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, এবং এই চ্যাপ্টারগুলোর সঙ্গে সঙ্গে এক মিনিট একটু একটু ওয়েট করো। ও আচ্ছা আচ্ছা, ওইটা চলে এসছে, ভেরি সরি, একটু প্রবলেম হচ্ছিল টেকনিক্যাল ব্যাপারে। আচ্ছা, আমরা আসবো, আরও কয়েকটা প্রশ্ন আছে তোমাদের জন্য এখানে, একটু বলে দিই সেগুলো, তারপর আমি এই আলোচনাটায় আসবো। 11 নম্বর প্রশ্নে বলছে হরপ্পা সভ্যতার প্রথম হদিশ পাওয়া যায় কত সালে? এই আর একটা ডেঞ্জারাস প্রশ্ন। হরপ্পা সভ্যতার প্রথম হদিশ পাওয়া যায় কত সালে? কেন ডেঞ্জারাস প্রশ্ন, কেন আমি এটাকে বিপজ্জনক প্রশ্ন বলছি? তার কারণ হলো হরপ্পা বললেই আমাদের মাথায় ঘোরে দুটো সাল, 1921 আর 1922। আমরা এই দুটো সাল ছাড়া কোনো সালকে আর মানতে চাই না। ওকে, দেবার্ঘ এরা সবাই যেটা বলেছো রাইট অ্যান্সার বলেছো। আমি একটু বলে দিই, অনেকের কাছে এটা কনফিউজিং একটা ব্যাপার। 1921 এবং 1922 হরপ্পা সভ্যতার আবিষ্কার যদি বলতো, তাহলে এই এই অ্যান্সারটা হতে পারত 1921। অনেকে কি করে ঘাবড়ে যায় যে 1921 তো হরপ্পা সভ্যতার আবিষ্কার হয়েছিল, কিন্তু 1921 তো সাল নেই একটাও। এখানে কোয়েশ্চেনটা ভালো করে দেখো, হরপ্পা সভ্যতার প্রথম হদিশ
প্রথম হদিশ কোথায় পাওয়া গেল? প্রথম হদিশের কথা যখন বলেছে তখন কিন্তু তোমাকে বলতে হবে 1826, মানে প্রথম আবিষ্কার নয়, প্রথম ট্রেসটা পাওয়া গেল 1826-এ। চার্লস ম্যাসন প্রথম ট্রেসটা দিলেন। তিনি ওইখানে গিয়ে তিনি গেস করেছিলেন যে এখানে যদি খনন কার্য করা যায় তাহলে কিন্তু একটা কোনো বড় সভ্যতার হদিশ পাওয়া যেতে পারে। তখনও কিন্তু খনন কার্য শুরু হয়নি। নেক্সট স্টেজে গিয়ে আমরা দেখলাম তাহলে উত্তর এখানে 1826 হবে। চার্লস ম্যাসন প্রথম হদিশটা দিলেন। সেই হদিশের ওপর বেস করে এবার আমরা দেখলাম কি না, সেই হদিশের ওপর বেস করে এবার আমরা দেখলাম জে ফ্লিট বলে আরেকজন আর্কিওলজিস্ট 1912-এ ওই অঞ্চলটা যেখানে ম্যাসন ভিজিট করেছিলেন ওই অঞ্চলে গিয়ে তিনি দেখলেন যে কিছু শিলমোহর পড়ে আছে মাটির ওপরে। তখনও কিন্তু খনন কার্যের কোনো মানে প্রশ্নই নেই, কিছুই শুরু হয়নি। কিছু শিলমোহর তিনি পেলেন ওপরে ছড়িয়ে রয়েছে। এইবার এইটা কনফার্ম হওয়া গেল ম্যাসন যে গেসটা করেছিলেন ইট মাইট বি রাইট। এবং ম্যাসন, ফ্লিট এদের হিন্টসের ওপর বেস করেই এবার শুরু হলো অফিসিয়ালি এক্সকাভেশন। মানে 12-র পর থেকে এক্সকাভেশন শুরু হলো এবং সেই এক্সকাভেশন করলো যারা তোমরা সবাই জানো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, সুতরাং প্রথম হদিশ যদি বলে তাহলে 1826, যদি বলে হরপ্পা শহর প্রথম আবিষ্কার হলো কবে তাহলে 1921। এই ল্যাঙ্গুয়েজ ভালো করে ফলো করবে। অনেকে কী করে এই 1921টা না দেখে ঘাবড়ে যায়, কোয়েশ্চেনটাকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু এটা ছাড়ানো এটা খুব কমন প্রশ্ন। প্রশ্নটা ভালো করে আমাদের ফলো করতে হবে। প্রথম হদিশ 1826 ম্যাসনের পর সেখানে ভিজিট করলেন কে না জে ফ্লিট 1912-এ জে ফ্লিট গেলেন এবং সেখান থেকে আস্তে 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 এইবার কনফার্ম হওয়া গেল যে এইখানে একটা সত্যি সভ্যতা আছে এবং সেই খোঁড়াখুঁড়ির দায়িত্বটা নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং যারা শেষ পর্যন্ত আবিষ্কার করলো হরপ্পা শহর 1921-এ। নেক্সট প্রশ্নে আমরা আসব, চিরাগি দিল্লি কাকে বলে? চিরাগি দিল্লি, লাইট অফ দিল্লি, এই লাইট কিন্তু ইতিহাসে অনেক আছে। লাইট অফ এশিয়া বলো, মঙ্গল, জুয়েল, লাইট অফ এশিয়া, চিরাগি এশিয়া, বলতেই পারি চিরাগি এশিয়া কাকে বলে? লাইটে লাইটে ভর্তি, কি হবে বলো? লাইট অফ এশিয়া কাকে বলে? গৌতম বুদ্ধকে বলে। এডুইন আর্নাল্ড বলে একজন বিখ্যাত লেখক, এই এডুইন আর্নাল্ড মানে যার লেখা আমাদের মহাত্মা গান্ধীকে অনুপ্রাণিত করেছিল, সেই বিখ্যাত লেখক এডুইন আর্নাল্ড, এই এডুইন আর্নাল্ড একটা বই লিখেছিলেন, বইটার নামই ছিল লাইট অফ এশিয়া, গৌতম বুদ্ধকে নিয়ে। তাহলে গৌতম বুদ্ধকেও বলে, কিন্তু গৌতম বুদ্ধকে বলে লাইট অফ এশিয়া। আর একটা লাইট, আর কে লাইট আছে? আর কি লাইট বলতে পারো হিস্ট্রিতে পেয়েছো? লাইট অফ দ্য ইউনিভার্স, জগতের আলো, নূরজাহান, লাইট অফ এশিয়া। নূরজাহানকে বলে লাইট অফ এশিয়া, গৌতম বুদ্ধকে বলে নূরজাহানকে বলে লাইট অফ দ্য ইউনিভার্স, গৌতম বুদ্ধকে বলে লাইট অফ এশিয়া। আর আমাদের প্রশ্নে যিনি আছেন চিরাগি দিল্লি, দিল্লির আলো কাকে বলে বলো? এই চারটে অপশানের মধ্যে কমন ফিচার কি? যে চারজন মানুষের আমি নাম দিয়েছি, নিজামুদ্দিন আউলিয়া, শেখ নাসিরুদ্দিন, সরি এটা শেখ হবে, হ্যাঁ ভেরি সরি, শেখ নাসিরুদ্দিন, মঈনুদ্দিন চিশতি আর বাবা ফরিদ, এই চারজনের মধ্যে কমন ফিচার কি? কে বলবে? এই চারজনের মধ্যে কমন ফিচার কি? কোন জিনিসটা চারজনের মধ্যে একই রকম? এরা কারা? তারপর আমি উত্তরে আসছি। উত্তর ঠিকই দিয়েছো সবাই, তপন শেঠ, জুয়েল, এরা ঠিকই উত্তর দিয়েছো, কিন্তু এরা তোমরা সবাই জানো এরা প্রত্যেকেই হচ্ছে সুফি সেন্ট, তোমরা জানো। এইবার আর একটা একটু ডিপে গিয়ে জিজ্ঞেস করি আর একটা প্রশ্ন, এরা চারজনেই সুফি সেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই চারজন সুফি সেন্ট কোন সুফি সেক্ট বা সুফি গ্রুপের অন্তর্ভুক্ত? কে বলবে? কোন সুফি গ্রুপের অন্তর্ভুক্ত এরা?
নিজামুদ্দিন আউলিয়া, শেখ নাসিরুদ্দিন, মঈনুদ্দিন চিশতি, বাবা ফরিদ একই গ্রুপে কিন্তু এরা। তোমরা জানো আবুল ফজল লেখা অনুযায়ী আমরা জানতে পারি যে সুফিরা মোট 14টা দলে ভাগ হয়ে গেছিল শেষ পর্যন্ত। তপন লিখেছে এই গ্রুপগুলোকে বলা হতো, ঠিক লিখেছে তপন, এই গ্রুপগুলোকে বলা হতো সিলসিলা। ভেরি গুড। এই সুফি গ্রুপগুলোকে বলা হতো সিলসিলা। এরা 4 জনই হলো, হ্যাঁ সুদীপ লিখেছে, ঠিকই লিখেছে, এরা 4 জনই হলেন চিশতি সিলসিলা বা চিশতি গ্রুপের এরা সেন্ট, 4 জনই। ওকে, মঈনুদ্দিন চিশতি যে গ্রুপটা তৈরি করেছিল, আজমির যাদের ছিল মেন সেন্টার অফ অ্যাক্টিভিটি, তারাই তৈরি করেছিল, মানে সেই গ্রুপেই ছিল এই 4 জন। উত্তর হবে নিজামুদ্দিন আউলিয়া, শেখ নাসিরুদ্দিন, মঈনুদ্দিন চিশতি, বাবা ফরিদ। উত্তর হবে বি অপশন, এটা শেখ হবে, একটু স্পেলিংটা ভুল হয়েছে, শেখ নাসিরুদ্দিন, চিরাগি দিল্লি বলা হয়। তাহলে এ কোন সেক্টেট বা কোন সিলসিলাতে বিলং করছে? এ হচ্ছে চিশতি সিলসিলা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চিশতি অর্ডার। এই চিশতি অর্ডারগুলোকেই বলা হতো সিলসিলা। চিরাগি দিল্লি, তাহলে এই চিরাগ বা আলোগুলোকে মনে রেখো, গৌতম বুদ্ধ, নূরজাহান, শেখ নাসিরুদ্দিন, এটা বিশেষ প্রিলিমসেরই প্রশ্ন। ওকে, নেক্সট দেখো, অগ্ন বলতে বোঝায় গরুকে, ঘোড়াকে, গাধাকে না ষাঁড়কে? অগ্ন শব্দটা আমরা বেদিক লিটারেচারে পাই, ঋগ্বেদে। এই অগ্ন শব্দটা কোন প্রাণীকে বোঝাতো? গরুকে বোঝাতো, না ঘোড়াকে বোঝাতো, না গাধাকে বোঝাতো, না ষাঁড়কে বোঝাতো? বলো মঙ্গল, কোন অ্যানিমেলটা তোমার সবচেয়ে বেশি পছন্দের? গরু, ঘোড়া, গাধা না ষাঁড়? সেটা কি উত্তর করে দাও। সুদীপ, সুজয়, বলো কোনটা হবে, গরু, ঘোড়া, গাধা না ষাঁড়? দ্য ওয়ার্ড অগ্ন ডিনোট, বিশেষ মেন্সের প্রশ্ন। অগ্ন শব্দটার লিটারেরি মিনিং হলো নট টু বি কিল্ড। সুদীপ ঠিক উত্তর দিয়েছে। সুদীপ আজকে দারুণ খেলছে সুদীপ আজকে, সবাই ভালো খেলছে। ওকে, সুতরাং অগ্ন শব্দটার অর্থ হলো অ্যাকচুয়ালি নট টু বি কিল্ড, যাকে হত্যা করা যাবে না। অর্থাৎ কাকে হত্যা করা যেত না বৈদিক যুগে? যাকে মারো, মানুষকে মারো, যাকে মারো, কোনো অসুবিধে নেই। গরুকে যদি মেরেছ, তোমার কপালে দুঃখ আছে। অর্থাৎ এই অগ্ন বলতে বোঝানো হতো গরুকে। অগ্ন শব্দটার লিটারারি মিনিং হলো নট টু বি কিল্ড, যাকে হত্যা করা যায় না বা যাকে হত্যা করা উচিত নয়। তাহলে এই অগ্ন শব্দ দিয়ে বোঝানো হয়েছে গরুকে। গরু যে কত ইম্পর্টেন্ট ছিল তার আরো অনেক প্রমাণ আমরা পেয়েছি বৈদিক সাহিত্যে। আমি কিছু ওয়ার্ডের নাম বলবো, তোমরা হয়তো এই ওয়ার্ডগুলো অনেকেই শুনেছ, আর একবার শুনে নাও। যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারি কাউ কত ইম্পর্টেন্ট ছিল বৈদিক সিভিলাইজেশনে। ফার্স্ট ওয়ার্ড একটা ভালো করে জেনে রাখো, গাভিষ্টি বলে একটা শব্দ আমরা পাচ্ছি। গাভিষ্টি, GAVISTI, গাভিষ্টি। গাভিষ্টি শব্দটার অর্থ কি? ইন সার্চ অফ কাউ। গাভিষ্টি শব্দটার অর্থ হলো ইন সার্চ অফ কাউ, মানে বৈদিক যুগে যে যুদ্ধগুলো হতো ট্রাইবসদের সঙ্গে, একটা ট্রাইবের সঙ্গে একটা ট্রাইবের, সেই যুদ্ধগুলোর মেন ইস্যুই ছিল কাউ। এই যুদ্ধগুলোর লক্ষ্যই ছিল গো সম্পদ লুট করা। কেন না তখন যার যত বেশি গরু তার ইকোনমিক স্ট্যাটাস তত বেশি। কেন গরুকে এত ইম্পর্টেন্ট বলে মনে করা হচ্ছে? তার কারণ হলো গরুই ছিল তখন হায়েস্ট মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানে গরু যদি কারোর কাছে থাকে তাহলে সে অনেক অনেক দামি জিনিস কিনতে পারে। তখন তো আর কারেন্সি ছিল না, এটা হতো বাটার সিস্টেমের মাধ্যমে, বিনিময় প্রথার মাধ্যমে। তাহলে গাভিষ্টি একটা ইম্পর্টেন্ট শব্দ। কাউ যে কত ইম্পর্টেন্ট সেটা আমরা গাভিষ্টি দিয়ে বলতে পারি। ওকে, আর একটা শব্দ আমরা পাই, সেটা হলো গৌ, GAU, গৌ।
গৌ শব্দটা আমরা বেদি লিটারেচারে পাই। এই গৌ শব্দটার মানে হলো কাউ, কাউকে গৌ বলা হচ্ছে। তোমরা দেখবে এই গৌ শব্দটা ঋগ্বেদে 176 বার রিপিটেশন হয়েছে। গৌ 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 গৌ, এইভাবে 176 টাইম ইট ওয়াজ রিপিটেড। 176 বার ঘুরে ফিরে এসছে গৌ শব্দটা। সুতরাং আমরা বুঝতে পারছি যে গৌ বা গরু কতটা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছ? গাবিষ্টি, অখ্ন, গৌ, এই শব্দগুলো আমরা প্রমাণ করে যে কাউ কত বড় ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল এই সিভিলাইজেশনে। নেক্সট আমরা আসি, একটু বলে দিই আমি, এই যে বৈদিক যুগে যে টার্মগুলো, পুরন্দর, পুর, সভা, সমিতি, এই যে টার্মগুলো আমরা পাই, এই টার্মগুলো একটু ভালো করে দেখে যেও। যেমন অখ্ন আমি একটা টার্ম দিয়েছি এখানে, সেরকম আরও অনেক টার্মিনোলজি আছে। পুরন্দর, পুর, অখ্ন, বৃত্রখ্ন, এই যে শব্দগুলো, গাবিষ্টি, আমি গাবিষ্টির কথা বললাম, এই টার্মিনোলজিগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। এই টার্মিনোলজিগুলো কিন্তু এই টার্মগুলো তুলে দিয়ে বলে এর অর্থ কী। ওকে, নেক্সট দেখো, প্রথম তীর্থঙ্করকে, একটা খুব পরিচিত প্রশ্ন। প্রথম তীর্থঙ্কর ঋষভ, নেমিনাথ, পার্শ্বনাথ, মহাবীর। অর্থাৎ প্রথম তীর্থঙ্কর আমরা জানি ঋষভ। প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভ। ঋষভ হলেন প্রথম তীর্থঙ্কর। একটা প্রশ্ন এসেছিল, তোমাদের বলে দিই, যে জৈনরা আগে কি নামে পরিচিত ছিল? জৈন এই নামটা কিন্তু এলো মহাবীরের সময় থেকে। কোয়েশ্চেনটা দিয়েছিল বিশেষ প্রিলিমসে, জৈন ওয়াজ ফর্মালি নোন অ্যাজ, এটার উত্তর হবে ঋষভনাথ। তোমরা লিখেছো, ঠিকই লিখেছো। আমি এর সঙ্গে রিলেটেড আর একটা জিনিস বলে দিই। কোয়েশ্চেন এসেছিল যে এই যে জৈন কথাটা বলছে, হোয়াট ওয়াজ দ্য ফর্মাল নেম অফ দ্য জৈনস? জৈনরা কি নামে পরিচিত ছিল আগে? জৈনদের একটা নাম ছিল, জৈনরা আগে পরিচিত ছিল নির্গ্রন্থ নামে। নির্গ্রন্থ মানে কি? যার কোনো গ্রন্থি নেই বা যার কোনো বন্ডেজ নেই। গ্রন্থি মানে এখানে বন্ডেজ, গ্রন্থ মানে এখানে বন্ডেজ বা বন্ধন, সংসারের বন্ধন, প্রেমের বন্ধন, এই যে বন্ধনগুলো থেকে যে নিজেকে মুক্ত করেছে সেই নির্গ্রন্থ। তাহলে জৈন নামটা এলো কোত্থেকে? জৈন নামটা এলো, সুদীপ লিখছে, ঠিকই লিখেছে, জিন শব্দ থেকে। এই জিন কার নাম ছিল? এই জিন ছিল মহাবীরের আর এক নাম। কেন মহাবীরকে জিন বলা হয়েছিল? তার কারণ তিনি জয় করেছিলেন এই জীবনের দুঃখ কষ্টকে, করে তিনি জিন হয়েছিলেন। এইবার জিনের যারা শিষ্যত্ব নিল তারাই পরিচিত হলো জৈন নামে। তাহলে জৈন যে শব্দটা, এটা কিন্তু এসছে মেনলি মহাবীরের সময় থেকে। যেহেতু মহাবীরকে জিন বলা হতো, সেই মহাবীরের যারা শিষ্যত্ব নিল বা জিনের যারা শিষ্য হলো তারাই পরিচিত হলো জৈন নামে। এইটা আমাদের মনে রাখতে হবে। এটা প্রশ্ন এসেছিল, দ্য জৈনস ওয়ার ফর্মালি নোন অ্যাজ, জৈনরা আগে কি নামে পরিচিত ছিল? নির্গ্রন্থ নামে। আমি তোমাদের বলেছি নির্গ্রন্থ শব্দটার অর্থ হু হ্যাড নো বন্ডেজ, সমস্ত বন্ধন থেকে যে নিজেকে মুক্ত করেছে। নেক্সট, তারপরে যাই, হলদিঘাটের যুদ্ধ। ভারতের ইতিহাসে যে যুদ্ধগুলো হয়েছিল তার মধ্যে একটা অন্যতম যুদ্ধ 1576 রানা প্রতাপ সিংয়ের সঙ্গে মান সিংয়ের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ 1576। তোমরা সবাই জানো রানা প্রতাপ সিংয়ের সঙ্গে হয়েছিল। এবং এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে মান সিং ছিলেন আকবরের সেনাপতি হিসেবে কাজ করেছিলেন এই যুদ্ধে 1576। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 76, 77, 78, 79। আমি 79 সম্পর্কে কিছু বলতে চাই, বুঝলে? 1579, এনি আইডিয়া? 1576 এটা উত্তর হবে, হলদিঘাটের যুদ্ধ। 1579 যে লাস্ট অপশানটা বলেছি, এই 79 সম্পর্কে কেউ কোনো মন্তব্য করতে পারো? এই সালটা কেন ইম্পর্টেন্ট? 1579, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাল আকবরের রাজত্বকালে। সুদীপ,
দেবার্ঘ ভুলে গেছো? 1579-এ আকবরের একটা ঐতিহাসিক ঘোষণা, আকবর একটা ঐতিহাসিক ঘোষণা করলেন। আকবর ঘোষণা করলেন তিনি রাজনীতিরও প্রধান, রাষ্ট্র ব্যবস্থারও প্রধান এবং ধর্মেরও প্রধান। উলেমা, শরীয়তি আইন, এইসব যেগুলো ছিল সমস্ত লোকেদের ডানা কেটে দিল। যত ধর্মীয় কর্তৃত্ব ছিল একেবারে কেটে দিল পুরো। এবং সেখানে তিনি কি করলেন না, পুরো তাদের প্রভাবকে বিনষ্ট করে তিনি নিজেকেই প্রতিষ্ঠা করলেন as the head of religion as well as the head of the state। যে ঘোষণার মধ্যে এই ব্যাপারটা লেখা হয়েছিল, কি বলে এই ঘোষণাটাকে? কে বলবে? অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা। সুদীপ্ত, ভেরি গুড। 1579। সুদীপ, ভেরি গুড। দারুণ রান পাচ্ছে আজকে সুদীপ, একদম মাঠ মাতিয়ে রেখেছে, ভেরি গুড। এইটাকে বলা হয় মাহাজারনামা। মাহাজারনামা, মঙ্গলও লিখেছে মাহাজারনামা, ভেরি গুড, ভেরি গুড। মাহাজারনামা, অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা এটাকে বাংলায় বলে। একটা ঐতিহাসিক ঘোষণা আকবর করলেন এবং আকবর বললেন আমি প্রধান, আমি পোপ, আমি আবার জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের ক্ষমতা আমার হাতে, আবার আমার হাতেই পোপের ক্ষমতা। তোমরা জানো জুলিয়াস সিজার কিসের প্রতীক? রাজনৈতিক ক্ষমতার প্রতীক। আর পোপ কিসের প্রতীক? ধর্মের প্রতীক। ধর্ম এবং রাষ্ট্র ক্ষমতা নিজের হাতে তুলে নিল 1579। এটাই মাহাজারনামা বা অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা, যেটাকে বাংলায় বলা হয়। ভেরি গুড সুদীপ্ত, সুদীপ, সবাই বলেছ মাহাজারনামা, ভেরি গুড। 1579টা খুব ইম্পর্টেন্ট সাল, এটা একটু মনে রেখো। আর হলদিঘাটের যুদ্ধ, এটা বহুবার বিশেষ প্রিলিমসে এসছে, তবু একবার দিলাম আমি তোমাদের সামনে। অনেক সময় জানা প্রশ্ন ভুল হয়ে যায়। 1576-এ তিনি এই যুদ্ধ করলেন। বাহামনি সাম্রাজ্যের প্রথম সুলতানকে, বাহামনি কোথায় তৈরি হয়েছিল? নর্থ না সাউথ? সাউথের আবার দুটো পার্ট আছে। আমরা যখন সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি পড়ি, সাউথ ইন্ডিয়ার আবার দুটো পার্ট, একটা ডেকান আর একটা ফার সাউথ। বলো বাহামনিরা কোথায় রাজত্ব করেছিল? ডেকানে বা দাক্ষিণাত্যে না ফার সাউথে? কি হবে বলো? পবিত্র প্রশ্ন করছে আমি রাষ্ট্র, কে বলেছিল? কে বলেছিল আমি রাষ্ট্র? পবিত্র ফ্রান্সে চলে গেছে ক্লাস করতে করতে। পবিত্র, তুমি ফ্রান্সে বেড়াচ্ছ এখন, বলো এবার কে বলেছিল আই অ্যাম দ্য স্টেট? পবিত্র জিজ্ঞেস করছে আই অ্যাম দ্য স্টেট, এই কথাটা স্যার ভুলে গেছে, একটু বলে দেবেন? আই অ্যাম দ্য স্টেট। ফরাসি সম্রাট চতুর্দশ লুই দ্য 14-এর একটা সাংঘাতিক ঐতিহাসিক ঘোষণা তিনি বলেছিলেন আই অ্যাম দ্য স্টেট। আমি যা বলবো দ্যাট উইল বি দ্য ফাইনাল। জনগণের কোনো ভূমিকা নেই এখানে, বুঝতে পারলে পবিত্র? এই কথাটা আই অ্যাম দ্য স্টেট কথাটা বলেছিলেন ফরাসি সম্রাট লুই দ্য 14, চতুর্দশ লুই। ওকে, বাহামনি সাম্রাজ্য তাহলে কোথায়? কেউ বলেছো? হ্যাঁ, তপন বলেছে ডেকান। আমরা যখন সাউথ ইন্ডিয়ার হিস্ট্রি পড়ি, এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে পড়ি, একটা হিস্ট্রি অফ দ্য ডেকান, একটা হিস্ট্রি অফ দ্য ফার সাউথ। ডেকান মানে কোন জায়গাটার হিস্ট্রি? কর্ণাটক, মহারাষ্ট্র, এই অঞ্চলটা। আর ফার সাউথ মানে কোন জায়গাকার হিস্ট্রি? তামিলনাড়ু, কেরালা, এই পার্টটা। তাহলে আমরা জানি বাহামনিরা রুল করেছিল কোথায়? বাহামনিরা রুল করেছিল কর্ণাটকে। হাসান গাঙ্গু বা আলাউদ্দিন হাসান গাঙ্গু, যার নাম আলাউদ্দিন হাসান বাহমান শাহ, পুরো নামটা আলাউদ্দিন হাসান বাহমান শাহ, তিনি ফাউন্ডেশন করেছিলেন। ইয়ারটা বলে ফেলো তাড়াতাড়ি, কুইক। কোন ইয়ারে ফাউন্ডেশন হলো? বিজয়নগর আর বাহামনির ফাউন্ডেশন ইয়ার কিন্তু মনে রাখতে হবে। একটা হলো বাহামনি 1347 আর বিজয়নগর 1336। এই বাহামনি সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হচ্ছে তখন দিল্লির সুলতান কে? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। বলো
বাহমনি সাম্রাজ্য যখন তৈরি হলো তখন দিল্লির সুলতান কে? মোহাম্মদ বিন তুগলক। তোমরা জানো মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বিজয়নগর, বাহমনি সমস্ত প্রচুর জায়গা স্বাধীন হয়ে গেছিল। আমাদের বাংলায় শামসুদ্দিন ইলিয়াস শাহ তৈরি করলো ইলিয়াস শাহী ডাইনেস্টি, সব মোহাম্মদ বিন তুগলকের সময়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালেই বাহমনি সাম্রাজ্য তৈরি হলো, বিজয়নগর সাম্রাজ্য তৈরি হলো ডেকানে, আর বাংলায় তৈরি হলো ইলিয়াস শাহী ডাইনেস্টি। বুঝতে পেরেছ? বাহমনি সাম্রাজ্য, এই বাহমনি সাম্রাজ্যের রাজধানীটা কোথায় ছিল? বাহমনি সাম্রাজ্যের রাজধানী প্রথমে ছিল গুলবার্গা। গুলবার্গা থেকে ক্যাপিটাল চেঞ্জ করে তারা নিয়ে এলো বিদারে। গুলবার্গা থেকে বিদার, দুটোই কর্ণাটক। এই দুটো জায়গার মধ্যে এই 100 কিলোমিটারের মতো একটা ডিস্টেন্স। দুটো গুলবার্গার নামটা এখন চেঞ্জ হয়ে গেছে সম্ভবত, চেঞ্জ নামটা আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এই গুলবার্গা থেকে বিদারের রাজধানী চেঞ্জ করলেন মোহাম্মদ, এই তোমার বাহমনি সাম্রাজ্যের দুটো ক্যাপিটাল। আমি একটু অপশানগুলো বলে দিই। হাসান গাঙ্গু ফাউন্ডার, তাজউদ্দিন ফিরোজ গ্রেটেস্ট রুলার। বুঝতে পারছো? বি অপশানে যে নামটা আছে তাজউদ্দিন ফিরোজ গ্রেটেস্ট রুলার। কলিমুল্লাহ দ্য লাস্ট রুলার অফ বাহমনি কিংডম, কলিমুল্লাহ হচ্ছেন লাস্ট। ওকে। আর হুমায়ুন শাহ একটা কোয়েশ্চেন দেয়, জালিম, জালিম, জালিম মানে অত্যাচারী, এই জালিম উপাধিটা কোন বাহমনি সুলতানকে দেয়া হয়েছিল? এই লাস্ট অপশানে যার নাম আছে হুমায়ুন শাহ। জালিম বলা হতো একে, জালিম মানে অত্যাচারী, খুব অত্যাচারী সুলতান ছিলেন, এই জন্য ওকে বলা হতো জালিম। বাহমনি থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু বিজয়নগর। বিজয়নগর থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয়। বিজয়নগর, বাহমনি, বিজয়নগরের উপর একটু বেশি ট্রেস দেবে। নেক্সট কোয়েশ্চেনে আসি। অশোক কত সালে সিংহাসনে বসেন? এই ধরনের প্রশ্ন কিন্তু এখন খুব দিচ্ছে, মানে দেখছে, চেক করছে তোমরা রাজাগুলো রুলিং পিরিয়ডগুলো পড়েছো কিনা মন দিয়ে। এই ধরনের প্রশ্ন এখন কোয়েশ্চেন পেপার খুললেই দেখবে নতুন ট্রেন্ড। বিখ্যাত বিখ্যাত রাজাগুলো রুলিং পিরিয়ড চাইছে, বিখ্যাত বিখ্যাত গভর্নর জেনারেলগুলো রুলিং পিরিয়ড চাইছে, জানতে চাইছে। বুঝতে পারছো? এরকম যারা বিখ্যাত বিখ্যাত রাজা, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, এদের রুলিং পিরিয়ডগুলো একদম আলাদা করে একটা খাতায় লিখে নেবে, লিস্ট করে, জাস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নেবে জাস্ট। বুঝতে পারছো? অশোক কত সালে সিংহাসনে বসেন? অশোক সিংহাসনে বসেন 273 খ্রিস্টপূর্বাব্দ, রাজত্ব করেছিলেন 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 273 বিসি থেকে 232 বিসি পর্যন্ত অশোকের রাজত্বকাল। অশোক বসলেন সিংহাসনে, এবং অশোকের যে পলিটিক্যাল কেরিয়ার, এটা কিন্তু একটা খুব অ্যাডভেঞ্চারাস, এটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস। অশোক যে ক্ষমতায় এলেন, এটা কিন্তু একটা খুব অ্যাডভেঞ্চারাস একটা ইনসিডেন্ট। তোমরা জানো বিন্দুসারের রাজত্বকালে ব্রাহ্মণরা বিদ্রোহ করেছিল তক্ষশিলা, উজ্জয়িনী, এইসব জায়গায় ব্রাহ্মণরা বিদ্রোহ করেছিল। তক্ষশিলার বিদ্রোহটা হয়েছিল সবচেয়ে মারাত্মক বিদ্রোহ, এবং সেই তক্ষশিলার বিদ্রোহ দমন করার দায়িত্ব কিন্তু ছিল সুসীমের ওপর। সুসীম হচ্ছে বিন্দুসারের বড় ছেলে। সুসীম তখন ওখানকার গভর্নর, কিন্তু সুসীম এই বিদ্রোহকে দমন করতে পারেনি, ব্রাহ্মণদের বিদ্রোহকে। তখন বিন্দুসার পাঠিয়েছিল অশোককে, অশোক তখন যুবরাজ। অশোক গিয়ে সেই ব্রাহ্মণদের বিদ্রোহকে দমন করেছিল, এবং বিন্দুসার অশোককে গভর্নর হিসেবে নিয়োগ করেছিলেন তখন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য পলিটিক্যাল কেরিয়ার অফ অশোকা। অশোকের রাজনৈতিক জীবন ওইখান থেকেই শুরু হলো। বুঝতে পেরেছ? এবং যেটাকে আমরা বলতে পারি যে অশোকের এই সিংহাসন আরোহণ, ওই যে সুদীপ্ত লিখছে দিব্য অবদান বলে একটা বই লিখেছে, বইটার নাম এই অশোক অবদান। এই দুটো বই থেকে জানতে পারি। ভেরি গুড সুদীপ্ত। অশোক অবদান আর দিব্য, এই দুটো বই থেকে আমরা অশোকের সিংহাসন আরোহণের এই হিস্ট্রিটা জানতে পারি। নেক্সট কোয়েশ্চেনে আসি। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবার্গা, বিদার অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। সি অপশানটা দেখো, হাম্পি। হাম্পি ছিল এদের ক্যাপিটাল।
হাম্পি এলাকাটা এখন হসপেট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। হসপেট বলে একটা জায়গা আছে কর্ণাটকে, সেই হসপেট ডিস্ট্রিক্টের আন্ডারে এই হাম্পি হচ্ছে এখন একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। তোমরা জানো নিশ্চয়ই, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। এই কোয়েশ্চেনটা কিন্তু আবার অন্যভাবে ঘুরিয়ে দেয়, 4টে জায়গার নাম দিয়ে দেয়, দিয়ে বলে যে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ এই নিচের জায়গাগুলোর মধ্যে কোথা থেকে পাওয়া যায়। দ্য রুইন্স অফ বিজয়নগর কিংডম, এটা কোথা থেকে পাওয়া যায়, কোন জায়গা থেকে পাওয়া যায়, সেখানের উত্তর হবে কিন্তু হাম্পি। এই একই প্রশ্ন দুভাবে দেয়, রাজধানী কোথায় ছিল আর বিজয়নগর কিংডমের ধ্বংসাবশেষ কোথা থেকে পাওয়া যায়, দুটোর উত্তরই হবে হাম্পি। লাস্টটা বলো, তাঞ্জোর কাদের রাজধানী? তাড়াতাড়ি, তাঞ্জোর কাদের রাজধানী? ভুলে গেছো? সাউথ ইন্ডিয়ান কিংডম, চোলদের ক্যাপিটাল হচ্ছে তাঞ্জোর। ওকে, তাহলে 4টে সম্পর্কে তোমরা জানলে, গুলবার্গা, বিদার, হাম্পি অ্যান্ড তাঞ্জোর। ইত সিং বা ইং সিং, এটা চাইনিজ উচ্চারণ, তো এই বানানটা নিয়ে অনেক বইতে, বিভিন্ন বইতে বিভিন্ন, কোনো জায়গায় ইত সিং লেখে, কোনো জায়গায় ইং সিং লেখে। ইত সিং বা ইং সিং এর লেখায় কোন রাজার বিবরণ পাওয়া যায়? কে বলবে? শ্রীগুপ্তের ইতিহাস, প্রথম চন্দ্রগুপ্তের ইতিহাস, সমুদ্রগুপ্তের ইতিহাস, না দ্বিতীয় চন্দ্রগুপ্তের ইতিহাস? ইত সিং একজন বিখ্যাত চাইনিজ ট্রাভেলার, একটু আনকমন নামটা, কিন্তু পরীক্ষা এসেছিল, এই কোশ্চেনটাই দিয়েছিল। উত্তর কি হবে? কে বলবে? ইত সিং এর লেখায় শ্রীগুপ্তের ইতিহাস। সুদীপের উত্তর একেবারে ঠিক, শ্রীগুপ্তের হিস্ট্রি আমরা জানতে পারি, গুপ্ত বংশের ফাউন্ডার। বইটার নাম কে বলবে? ইত সিং এর লেখা বিখ্যাত বই, তাড়াতাড়ি। ইত সিং একটা বিখ্যাত বই লিখেছিলেন, যে বই থেকে আমরা শ্রীগুপ্তের হিস্ট্রিটা জানতে পারি, বায়োগ্রাফি অফ এমিনেন্ট মঙ্ক। ইত সিং এর লেখা বিখ্যাত বইটার নাম বায়োগ্রাফি অফ এমিনেন্ট মঙ্ক। বায়োগ্রাফি অফ এমিনেন্ট মঙ্ক। হ্যাঁ, দীপসুন্দর লিখছে বায়োগ্রাফি অফ এমিনেন্ট, লিখেছেও, মঙ্কটা দেয়নি। পুরো বইটার নাম দীপসুন্দর, তুমি সবাই জেনে রাখো, বইটার নাম বায়োগ্রাফি অফ এমিনেন্ট মঙ্ক, MONK, মঙ্ক। ওকে, আমরা লাস্ট কোয়েশ্চেনে আসব, সেটা হলো প্রিন্স অফ জাস্টিস কে? বাবর, আকবর, জাহাঙ্গীর, না শাহজাহান? প্রিন্স অফ জাস্টিস আমরা কাকে বলবো এই 4টের মধ্যে? কে বলবে? দেবার্ঘ, সুদীপ, প্রিন্স অফ জাস্টিস কে? বাবর, আকবর, জাহাঙ্গীর, না শাহজাহান? কি বলবো আমরা? প্রিন্স অফ জাস্টিস হচ্ছে জাহাঙ্গীর। ইয়েস, সি অপশন একদম ঠিক। মঙ্গল, দীপসুন্দর, সুদীপ্ত, তপন, সবাই ঠিক বলেছ, এটা জাহাঙ্গীর উত্তর হবে। কেন সুদীপ্ত বলো, কেন প্রিন্স অফ জাস্টিস বলে তাকে? তারপর কতগুলো প্রিন্সের নাম বলবো, আমি বলবো, তোমরা বলবে সেই প্রিন্সগুলো কারা কারা। ওকে, বলো, প্রিন্স অফ জাস্টিস জাহাঙ্গীরকে বলে কেন? হ্যাঁ, সুদীপ সরকার লিখছে, সুদীপ লিখেছে জাস্টিস বেল, অর্থাৎ তিনি একটা ঘন্টা তৈরি করেছিলেন আগ্রা ফোর্টে। যে ঘন্টাটা বাজা মানেই মনে করা হতো কেউ একটা বিচার চাইছে, কোনো রাজ্যের প্রজা, তাকে তখন জাস্টিস দেওয়ার চেষ্টা করতেন জাহাঙ্গীর। এই চেনটার নাম ছিল জঞ্জির-ই আদল। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি দিশা লিখছে, দিশা দত্ত লিখছে জঞ্জির-ই আদল, এক্স্যাক্টলি, ভেরি গুড। জঞ্জির-ই আদল, পবিত্রও লিখেছে জঞ্জির-ই আদল। জঞ্জির-ই আদল এটাকে বলা হয় ইংরেজিতে চেন অফ জাস্টিস। জঞ্জির মানে তোমরা জানো চেন, জঞ্জির-ই আদল শব্দটার অর্থ হলো চেইন অফ জাস্টিস। ওকে, এই জন্যই একে বলা হয় প্রিন্স অফ জাস্টিস। বাবরকে কি বলা হয়, কি প্রিন্স বলা হয়? প্রিন্স অফ গার্ডেন, অর্থাৎ 4 স্কোয়ার গার্ডেনের কনসেপ্টটা ইন্ডিয়াতে এনেছিলেন প্রথম বাবর।
মানে মুঘলরা এনেছিল, বাবর এনেছিল। 4 স্কোয়ার গার্ডেন, 4 বাগ, এই জন্য তাকে বলা হয় প্রিন্স অফ গার্ডেন। বাবরকে আবার বলা হয় প্রিন্স অফ অটোবায়োগ্রাফার। বাবরকে আবার বলা হয় প্রিন্স অফ অটোবায়োগ্রাফার। বলছে যত অটোবায়োগ্রাফি লেখা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রিতে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অটোবায়োগ্রাফি যেটা ছিল সেটা হচ্ছে এই বাবরের লেখা তুজুকি বাবরি বা বাবরনামা। সেই জন্য ওকে বলা হয় প্রিন্স অফ অটোবায়োগ্রাফার। শাহজাহানকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স, আর্কিটেকচারের জন্য শাহজাহানকে বলা হয়, তোমরা জানো, প্রিন্স অফ বিল্ডার্স। আমি আরও দুটো প্রিন্সের নাম বলি, তোমরা উত্তর দেবে। তাহলে প্রিন্স অফ অটোবায়োগ্রাফার বাবর, প্রিন্স অফ জাস্টিস জাহাঙ্গীর, প্রিন্স অফ গার্ডেন আবার বাবর, প্রিন্স অফ বিল্ডার শাহজাহান। আমি আরও দুটো প্রিন্সের কথা বলি, প্রিন্স অফ পিলগ্রিমস। কি হবে? প্রিন্স অফ পিলগ্রিমস। প্রিন্স অফ পিলগ্রিম কাকে বলে? বিখ্যাত বলো, প্রিন্স অফ পিলগ্রিম। প্রিন্স অফ পিলগ্রিম বলা হয় হিউয়েন সাংকে। আরেকটা প্রশ্ন দেয় প্রিন্স অফ ট্রাভেলার্স। এই দুটো প্রশ্ন খুব গোলায়, প্রিন্স অফ পিলগ্রিম আর প্রিন্স অফ ট্রাভেলার্স। প্রিন্স অফ পিলগ্রিম যদি বলে তাহলে তোমার উত্তর হচ্ছে হিউয়েন সাং, আর প্রিন্স অফ ট্রাভেলার যদি বলে তাহলে হবে ইবন বতুতা। আফ্রিকা থেকে এসেছিলেন, মরক্কো থেকে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। কিতাবুল রাহেলা বলে যে বইটা লিখেছিলেন, সেই বইয়ের লেখক সেই ইবন বতুতাকে বলে প্রিন্স অফ, তাকে বলা হয় কি না, প্রিন্স অফ ট্রাভেলার্স। তাহলে প্রিন্স অফ ট্রাভেলার্স আর প্রিন্স অফ পিলগ্রিমস। ওকে, আজকে আমরা এখানেই শেষ করব। এই প্রশ্নগুলো দিয়ে ভালো করে প্রশ্নগুলো একটু অ্যানালিসিস করো। তোমরা আজকে ভালোই উত্তর করেছো এবং এক্সট্রা ইনফরমেশন তোমরা প্রচুর দিয়েছো। এইভাবেই পড়াশুনো চালিয়ে যাও, একদম ভালো করে পড়াশুনো করো। আমরা আরও কোয়েশ্চেন নিয়ে আসবো, আরও ইন্ডিয়ান হিস্ট্রি, আরও ন্যাশনাল মুভমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই আলোচনাটা করলে কি হবে, তোমরা ব্যাপারটা মনে রাখতে পারবে, তোমাদের পুরনো পড়াগুলো মনে আসবে, রিভিশনটা হবে ভালো করে। খুব ভালো করে এই ক্লাসগুলো ফলো করো। তোমাদের বন্ধু বান্ধবীরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের এই ক্লাসগুলোকে ফলো করতে বলো, দেখবে অনেক অনেক তোমাদের একটা জায়গায় পৌঁছতে পারবে। আজকে আমরা এই বলেই ক্লাস শেষ করলাম। আমরা আবার প্রশ্ন নিয়ে আসবো পরে। ওকে।